আব্বা, আব্বা, আপনি কোথায়? চাচা যান, ঘরে ভাইজান। আব্বা, আপনার এই কি অবস্থা? এমন কি করে হলো আব্বা? জামাই, তুমি আইছো? ভেবেছিলাম মরার আগে বোধহয় তোমার আর দেখতেই পাবো না। আহো জামাই, বুকে আহো। এসব আপনি কি বলেন আব্বা? আপনি ছাড়া আর কে আছে আমার দুনিয়ায়? এসব কথা বলবেন না আব্বা। জামাই শ্বশুরের আবেগময় পর্বের মধ্যে ঢুকে পড়ল কুসুম। আব্বা, আপনি কেমন আছেন? শরীর কেমন এখন আপনার? ডাক্তার দেখাইছেন? হাসেম ভাই কি সব বলবো? আব্বা, কেমন লাগে আপনার এখন? এই তো মা, ভালো। তোদের দেখে শরীর ঠিক হয়ে এই, গেছে। তুমি আব্বারে এমন জাপটে ধরে আসো কেন? সরো সরো। আব্বা দেখছেন আপনার মেয়ে কেমন করে? এই কুসুম, জামাই বাবাজির সাথে এমন করস কেন? আমি ঠিক আছি। আমার একমাত্র জামাই, ও ধরবে না তো কে ধরবে? শুনছো? এখন যাও রান্না বসাও। আব্বা কি না খাইয়ে থাকবো? যাও। হ মা, তুই যা, আগে জামা কাপড় ছাড়, তারপর সব করিস। তুমিও বসে না থেকে আসো, আব্বারে রেস্ট করতে দাও। কুসুম যেতেই মোজাম্মেল উঠে বসলেন। একে আব্বা, আপনি উঠলেন কেন? তো কি করব, এখনো শুয়ে থাকবো? এই অসুস্থের নাটক করতে আর ভাল লাগছে না। আব্বা, আপনি এতক্ষণ? আরে বেটা, নাটক করছিলাম। তোমারে ছাড়া কি ভালো লাগে কও? কতদিন দেহি না, আড্ডা দেই না, তাই একটু আর কি। ওরে আব্বা, আপনি তো সেই শিয়ানা। মোজাম্মেল পরনের গেঞ্জি টেনে একটু ভাব নিল। 50 বছরের শ্বশুর আর জামাইয়ের মধ্যে সেই ভাব। আব্বা, অ্যাক্টিংটা কিন্তু দারুণ ছিল। আপনাকে দেখার জন্য আমারও মনটা আগুবাগু করতেছিল, কিন্তু আপনার মাইয়া। ওর কথা ছাড়ো, ও হইছে ওর মার মতন, সংসার ছেড়ে যাইতে চায় না। এখন তুমি আইছো, এবার মজা হবে। এক্সের মজা হবে আব্বা। কই, তুমি এখনো আটার মতো লাইগা আছো কেন? ফ্রেশ হও। দেখছেন আব্বা, দেখছেন আপনার মাইয়ার কোনো কাণ্ড জ্ঞান আছে? দেখতেছে আমরা কথা কইতাছি। আসলেই এই মায়া এমন হইছে কেন কে জানে। আচ্ছা, যাও তুমি ফ্রেশ হও। আচ্ছা আব্বা, আপনি তাইলে শুয়ে থাকেন, অসুস্থের অভিনয়টা করে যান। শ্বশুর জামাই চোখ টিপ দিয়ে চলে গেল। নিলয় গিয়ে ফ্রেশ হয়ে নিল। আসো, খেতে আসো, রান্না শেষ। আব্বারে ডাকো। না আব্বা, এমনিতেই অসুস্থ, তার ঘরে দিয়ে আসবো। হাসেম ভাই, ও হাসেম ভাই, এই যে আপামনি কন। আব্বার খাবার দিয়ে আসো তো। কাউকে দিয়ে আসতে হবে না, আমি আসছি। আব্বা, আপনি উঠতে গেলেন কেন এই শরীরে? আরে কি যে বলো আব্বা, এখন সুস্থ। একা একা খাইলে আরো না অসুস্থ হইব। কি আব্বা, ঠিক কইছি না? কারণ আছে, একা একা থাকি দেখেই তো অসুস্থ হয়ে গেছে। একা কই থাকেন চাচা? আমিও তো থাকি। তুই তো একটা গাধা। এইটা কেমন কথা কইলেন চাচা? আমি গাধা হমু কেন? আমি তো হাসেম। এই চুপ কর তো তুই। এ হাসেম, তুই চুপ করো। দে মা, খাওন দে। খাইতে পারবা এখানে বসে। আরে পারবো, দে তুই। কুসুম খাবার বেড়ে দিল। খেতে খেতে মোজাম্মেল বলল, তোরা কয়দিন থাকবি মা? আপনি যতদিন বলেন আব্বা। বাহ, তাহলে ঠিক আছে। না, কিছু ঠিক নাই আব্বা, আমরা আপনি সুস্থ হলেই চলে যাব। এই ধরুন পরশু। সে কি, জামাই যে বললো আমি যতদিন বলবো। হ্যাঁ তাই তো। এই, তুমি চুপ থাকো। আবার বাসায় কাজ আছে। আপনার অসুস্থতার কথা শুনে সব ফেলে এসেছি। আপনি সুস্থ হলেই চলে যাব, আর আপনাকে দেখে বেশি দিন থাকতে হবে বলেও মনে হচ্ছে না। এখন খাওয়া শেষ করুন দ্রুত। আর কেউ কিছু বলার সাহস পেল না, চুপচাপ খেয়ে উঠল। জামাই শ্বশুর গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসলো। আব্বা মন খারাপ করেন কেন? আমরা যাওয়ার পর 2 দিন বাদে ওই বাসায় যাবেন, ওটাও তো আপনার বাসা। নিলয়ের কথা শুনে খুশি হলেন মোজাম্মেল সাহেব। হ, জামাই ঠিক কইছো। দিন গড়িয়ে সন্ধে নামলো। জামাই শ্বশুর দুজনে বাইরে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলো। কই যান আপনারা চাচা? ওই মিয়া, সব কথা কি আর তোমারে বলা লাগবো? আমরা জামাই শ্বশুর যেখানে ইচ্ছে সেখানে যাই, তোমার কি? হাসেম, তুই কিন্তু অনেক বেড়েছিস। ঠিক কইছেন আব্বা। এই তোমার এগুলো কে শিখায়? আমি শিখাইছি। আব্বা, আপনি না অসুস্থ? এখন কই যাচ্ছেন দুজনে? কুসুমের আগমনে দুজনে একে অপরের দিকে তাকালো। জামাই অনেকদিন পরে আসলো তো, তাই ভাবলাম একটু করিমের দোকানে চা খেয়ে আসি। কি জামাই, তুমি কিছু বলো। আমি কি বলবো? না মানে কুসুম যান, পশু তো চলেই যাব,
এই দুদিন না হয় আব্বার সাথে একটু ঘুরি। রাগ করো না লক্ষ্মীটি, চলুন আব্বা। কুসুমকে কিছু বলতে না দিয়ে দুজনে বগল দাবা করে চলে গেল। হাসেম ভাই, সত্যি কথা কও তো, আব্বা কি আসলে অসুস্থ ছিল? না আপা, চাচাজান একদমই সুস্থ ছিল। ভাইজান নাই দেখা শয়তানি করতে পারে না তো। আর আপনিও আসতে চান না, তাই এত নাটক। জানেন আপা, 3 দিন আগেও এক বেড়া ইয়া ইচ্ছে মতো চাচারে বকছে। কেন বকছে? চাচাজান নাকি তার বউয়ের দিকে কুদৃষ্টি দিছে। ছি ছি, এই বয়সে আইসা চাচা, আমি তো লজ্জায় শেষ। তওবা তওবা। কুসুম রাগে ফুঁসতে লাগলো। আসুক আজকে, দুজনেরই খবর আছে। কি বাঁচাটাই না বাঁচলাম। আপনার মাইয়া একটা ডাইনির থেকে কম না আব্বা। হ, ঠিক কইছো। পরক্ষণে আবার বলল, না, এটা ঠিক বলো নাই জামাই। যতই হোক আমার মায়া সে, আর তোমার বউ, এগুলো বলবা না। ঠিক আছে আব্বা। এমনিতে সে ডাইনির মতোই। হেসে ফেলল নিলয়। দুজনে গিয়ে বসলো চিরচেনা চায়ের দোকানে। মোজাম্মেল হাঁক ছেড়ে দোকানদারকে বলল, কড়া করে 2 কাপ চা দেন তো রমেশ ভাই। চা আসতেই খোশ মেজাজে গল্প শুরু করলো ওরা। এর মধ্যে টাকা চেয়েছে 2 বার, কিন্তু পাত্তা নেই। অবশেষে নিলয় মোজাম্মেল সাহেবের দিকে তাকালো, আর মোজাম্মেল নিলয়ের দিকে। আব্বা, আমি যা ভাবছি আপনিও কি তাই ভাবছেন? আমার ভাবনা আর তোমার ভাবনা এক না হয়ে পারে জামাই? তাহলে আর দেরি কেন, চলুন পালাই। দুজন দুজনকে চোখটিপ মেরে দিল দৌড়। ওদিকে রহিজ মিয়াও আমার টাকা বলে দৌড় লাগালো। আমার টাকা না দিয়ে যাস কই তোরা? ওই, কে শোনে তার কথা? দুজনেই দৌড়াচ্ছে। কে কোথায় আসোস? ধর ওদের, আমার টাকা মাইরা দিছে। আব্বা জোরে দৌড়ান, না হয় ধরা খাইলে গণপিটনি। আর পারি না জামাই, এই বয়সে কি এমন দৌড়ানো যায়? তা বললে হবে না আব্বা, বাঁচতে চাইলে দৌড়ান। দৌড়ে বাড়িতে এসে থামলো তারা। হাঁটুতে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আরে চাচা, ভাইজান কি কইছে? আপনারা এমনি হাঁপাইতেছেন কেন? এই হাসিম, চুপ করো তুমি। কই হাঁপাচ্ছি? আমি স্পষ্ট দেখতাছি আপনারা হাঁপাইতেছেন। আবার কি আকাম করলেন বলেন তো? চুপ করো, কুসুম জানলে আস্ত রাখবে না। কেন আস্ত রাখবো না? কি করেছেন আপনারা? কুসুমের কথাই হেঁচকি তুলল নিলয়। আমি কিছু করিনি আম্মা, সব জামাই বাবাজির জন্য। নিলয় অবাক অসহায় চোখে তাকালো শ্বশুরের দিকে। মোজাম্মেল এমন ভাব করলো যেন কিছুই জানে না সে। আব্বা, আমি কই, আপনি তো। চুপ করো, বড়দের মুখের উপর কথা বলতে নাই, জানো না? কি করছেন আপনারা? আমি বলতাছি, কি করেছে তারা? রহিসকে দেখে নিলয় লুকালো মোজাম্মেলের পিছে। মোজাম্মেল নিজের মুখ আড়াল করার চেষ্টা করলো। মুখ আড়াল করেন কেন? বলেন কি করছেন? আমার দোকান থেকে 8 কাপ চা খাইছে 2 জন, অথচ বিল না দিয়া দৌড় দিছে। কি বড় বাটপার! আব্বা আপনি? আমার কোনো দোষ নাই আম্মা, জামাই কইছে এমন করতে। আমি টাকা দিতে চাইছিলাম, জামাই দিতে দেয় নাই। কয় আব্বা চলেন, একদিন টাকা না দিলে কিচ্ছু হবে না। কুসুম রাগী চোখে নিলয়ের দিকে তাকালো। চাচা আপনি কিছু মনে করেন না, ওরা একটু এমনই। এই নেন আপনার টাকা। রহিস টাকা নিল, যেতে যেতে বলল, বুড়ো বয়সে এইসব কইরা আর লোক হাসায়েন না মিয়া। রহিস যেতেই কুসুম বাবা আর স্বামীর দিকে কড়া চোখে তাকিয়ে চলে গেল রুমে। কুসুম বউ আমারে ফাঁসালেন কেন আব্বা? আমি এই বয়সে যদি গণপিটুনি খাইতাম, তা কি তোমার ভালো লাগতো জামাই? মান সম্মানের একটা ব্যাপার আছে না? মান সম্মান তো আমারও আছে আব্বা। আপনার মাইয়া আবার রাগ কইরা আছে। আরে চিন্তা করিও না, ঠিক হয়ে যাবে। আমরাই তো। তুমি যাও, আম্মার রাগ ভাঙাও। নিলয় অসহায়ের মতো রুমে গেল। কুসুম জামা কাপড় ভাঁজ করছিল। নিলয় একটু কাছে গেল। বউ শোনো আমার কথা। কিছু শুনতে চাই না। আমার লক্ষ্মী বউ রাগ করে না। ছাড়ো আমায়, আদি খেতে দেখাবা না, ছাড়ো বলছি। না, ছাড়বো না। আমার বউ, আমি ধরছি কার কি? মানুষের এত অভিযোগ শুনতে ভাল লাগে তোমার? তুমি কি বোঝো না? ছোট হও কেন এমন? নিলয় চুপ করে রইল, মুখ গুজল কুসুমের ঘাড়ে। বাবা না হয় অমন, তাই বলে তুমিও তার সাথে তাল মিলাবা? এমন যেন আর না দেখি। হুম। এমন মিনমিন করছো কেন? ছাড়ো আমায়। না, ছাড়বো না। তুমি এত কিউট কেন? কুসুম নড়ে চড়ে উঠল। আমরা বাবার বাসায় নিলয়। তো কি হইছে? শ্বশুরই তো পাঠালো তোমার রাগ ভাঙাতে। সে কিছু মনে করবে না। তাও ছাড়ো। কোনো ছাড়াছাড়ি নাই। আজকে আমরা হারাবো অজানাই। রাখো তোমার অজানা।
রাগ বাড়িও না, সরো, কাজ আছে অনেক। কাজ করতে হবে না, আমার কাজ করো। কাছে আসো ভালোবাসা। ঢং। ঢং নয় গো বউ, এগুলো ভালোবাসা। ভালোবাসা উতলায় পড়ছে। পড়তেই তো দেখছো না। কথাটা বলেই হ্যাচকা টান দিল কুসুমকে। কুসুম গিয়ে পড়ল নিলয়ের বুকে। নিলয় জড়িয়ে নিল তার প্রিয়সীকে। ঠোঁট আগালো কুসুমের ঠোঁটের দিকে। আরে আরে, কি করছো? কি করছি দেখছো না, ভালোবাসছি। যেই না দুটো ঠোঁট এক হবে তখনই ডাকলো মোজাম্মেল। জামাই, ও জামাই, একবার এদিকে আসো তো বাপজান। ছিটকে দূরে সরল কুসুম। নিলয় মেজাজ খারাপ করার ভাব করে বলল। বউয়ের সাথে রোম্যান্স করেও শান্তি নাই, ধুর। কুসুম হেসে কুটি কুটি। হাসবেন একদম, শুনে আসি তারপর দেখাচ্ছি। জামাই, কই আসো না কেন? আসতেছি আব্বা, এই তো। আচ্ছা জামাই, ধরো তোমার পাশের এলাকার কারোর বিয়ে, কিন্তু তোমায় দাওয়াত দিলে না, অথচ তোমার ভীষণ দাওয়াত খেতে ইচ্ছে করছে, তখন তুমি কি করবা? কি আর করবো আব্বা, বিনা টিকিটে দাওয়াত খেয়ে আসবো। এই তো আমার জামাইয়ের মতো কথা। আপনাই তো জামাই আব্বা। হ্যাঁ তাই তো। এখন শোনো আসল কথা, আমাদের পাশের এলাকার একজনের বিয়ে, মেয়ের না ছেলের তা যায় না, শুধু জানি বিয়ে। তো আমি কি বলতে চাইছি বুঝতে পারছো তো? না আব্বা, আমি মাপ চাই। ধরা খেয়ে তো আমায় ফাঁসাবেন। আপনার মেয়ে জানলে আস্ত রাখবে না। আমি পারবো না আব্বা। সি জামাই সি, তুমি না আমার জামাই, আমি যদি মরে যাই আফসোস থেকে যাবে না? তুমি কি তা মানতে পারবা? তুমি এমন ভয় পাচ্ছ না, আমি মানতে পারছি না। তুমি ভীতু। সি সি সি। না না, আমি মোটেই ভীত নই। ঠিক আছে চলুন, কাল দেখিয়ে দিব। বাঘের বাচ্চার মতো কথা, সাবাস। নিলয় ঝটকা খেলো। কাল তাদের বিনা নিমন্ত্রণে দাওয়াত খেতে যাওয়ার কথা। শ্বশুরকে সে বলেছে যাবে। শ্বশুর তার জানে চান। গতকালই তো আসলাম, দুটো দিন বেড়াই। এত বেরোনো লাগবে না, তোমাদের দিয়ে কোনো ভরসা নেই, কখন কি করে বসবে আল্লাহই জানে। কিন্তু লক্ষ্মীটি আব্বা কষ্ট পাবে। আমার বাপ আমি বুঝে নিব। আমরা কালই ফিরছি, এটাই ফাইনাল। এই শ্বশুরের মেয়েটাও না একদম বাপের মতো। কিছু বলছো? কই না তো, তোমার যা ইচ্ছে। আর কথা না বলে ঘুমিয়ে পড়ল দুজনে। সকালে উঠে নিলয় আর মোজাম্মেল মর্নিং ওয়াকে গেল। দুজনের সমান তালে দৌড়চ্ছে। আব্বা, আয়নার মেয়ে আজই চলে যেতে চায়। সে কি বলো জামাই? তাহলে আমাদের দাওয়াতের কি হবে? আমি আসি না, কোনো চিন্তা নাই। আপনার মেয়েকে বুঝিয়ে বিকেলে যাব আর দুপুরে খাওয়াতে। মোজাম্মেল সায় দিল। জগিং সেরে বাসায় আসলো দুজনে। নাস্তা করে গল্প শুরু করলো। জোহরের নামাজের জন্য রেডি হয়ে বের হলো। জামাই, সব ঠিকঠাক তো? আব্বা, নামাজ পড়েই চলে যাব। ঠিক আছে। নামাজ শেষ করে দুজনে চলে গেল তাদের ঠিকানায়। বিয়েবাড়ির সামনে দাঁড়িয়ে দুজন। নিলয় মোজাম্মেলের দিকে তাকিয়ে বলল। আব্বা, এ তো এলাহি কাণ্ড। তাই তো দেখছি জামাই। উফ, খাওয়াটা যা হবে না। কিন্তু কি বলে ঢুকবো আব্বা? এত ভেবো না, ছেলে পক্ষকে বলবো মেয়ে পক্ষ, আর মেয়ে পক্ষকে বলবো ছেলে পক্ষ, বুঝলা? ভাব দেখে ঢুকলো দুজনে। এদিক ওদিক তাকিয়ে খাবার টেবিলে বসলো। সামনে খাবার সাজানো। আব্বা, এ তো খাবার, আহা। খাবার দেখে মুখ চকচক করে উঠল। খাওয়া শুরু করে দিয়েছে। এর মধ্যে একজনের সে কার কি লাগবে দেখছে। নিলয় আর মোজাম্মেলকে দেখে বলল। আপনারা কারা? আপনাদের তো ঠিক চিনলাম না। চিনবেন কি করে, আমাদের আগে দেখেননি তো। আপনাদের দাওয়াত দিল কে? কারা আপনারা? আমরা মেয়ে পক্ষ। ও, মেয়ে পক্ষ, আগে বলবেন তো। তা মেয়ে কি হয় আপনাদের? আমি মেয়ের বাবার বন্ধু, ও আমার ছেলে। কিন্তু এটা তো বিয়ে বাড়ি না, এটা তো সুন্নতে খাতনার অনুষ্ঠান। নিলয়ের হেঁচকি উঠে গেল। মোজাম্মেল সাহেবও অপ্রস্তুত হলেন। বোকা হেসে বললেন। মুসলমানের অনুষ্ঠান? জি, আপনারা দাওয়াত ছাড়া এসেছেন। এই, কে কোথায় আছিস? এদিকে আয়। বিনা নিমন্ত্রণে এরা খেতে এসেছে, তাড়াতাড়ি আয়। আব্বা, বাঁচতে চাইলে পালান। কথাটা বলেই নিলয় ভৌ দৌড়। নিলয়ের দৌড় দিতেই মোজাম্মেলও দৌড়। ওই দাঁড়া, আজ তোদের খবর আছে, দাঁড়া কইতাছি। এই ধর এদের। কে শোনে কার কথা? প্রাণ হাতে নিয়ে দৌড়চ্ছে দুজন। নিজেদের এলাকায় এসে থামলো দুজন। লম্বা শ্বাস নিল।
আব্বা, আপনি কই আব্বা? মিনিট 5 পরে মোজাম্মেল সাহেবও এসে থামলেন। জোরে জোরে শ্বাস নিতে লাগলেন। ও আপনি আসছেন, ধরা খান নাই তাহলে? এই বয়সে এমন কেউ দৌড়াতে পারে? আর তুমি কেমন জামাই, হ্যাঁ? বুড়ো শ্বশুরকে ফালায় আসছো। নিজে বাঁচলে বাপের নাম। যাক, বাইচা গেছেন, এটাই অনেক। আগে ঠিকমতো খবর নেবেন না? কাহিনী কি? বিনা নিমন্ত্রণে দাওয়াত খাওয়ার শখ মিটে গেছে। চলো বাড়ি যাই। দুজনে বাড়ির পথ ধরল। খাবারগুলো কি মজা ছিল না আব্বা? হ, ঠিক কইছো। খাইতে পারলাম না শুধু। যা খাইছেন তাই শুকরিয়া করেন। তা খারাপ বলো না। কোথায় গিয়েছিলে তোমরা? সবে বাসায় ফিরেই কুসুমের এহেন কথায় কেসে উঠল দুজনে। মসজিদে গেছিলাম নামাজ পড়তে, আজকে জুম্মাবার, জানো না? নামাজ পড়তে এত সময় লাগে? আবার কোনো আকাম করছো? এত জেরা করো কেন আব্বা? আপনি কিছু বলেন না কেন? আমরা আর কি করব, কিছু করিনি তো। সত্যি? সত্যি। এসো খেতে এসো তাহলে। হ্যাঁ হ্যাঁ, চলো, ক্ষুধা লাগছে ভীষণ। তুমি গিয়ে খাবার বারো মা। কুসুম সম্মতি দিয়ে চলে গেল। আব্বা এটা কি করলেন? এখন খাবার খাবো কি করে? তো কি বলবো, আমরা খেয়ে এসেছি বিনা নিমন্ত্রণে। চলো, যা পারো তাই খেও। নিলয় ঘরে গেল, পাঞ্জাবি পাল্টে শার্ট পরল। পেট তার ভরা, খাবে কি করে ভাবতে লাগলো। খেতে এসো। খাবো না, তোমরা খাও। রাগ করছো? রাগ করবো কেন? করেছো তো। রাগ করে না জান, সরি। তুমি সবসময় আমার সন্দেহ করো। তুমি আর বাবা একসাথে থাকলেই তো উল্টাপাল্টা করো। সব দোষ তোমার বুড়ো বাপের, আমায় ফাঁসায়। আমার বাপ তোমার শ্বশুর হয়। আব্বাকে নিয়ে কিছু বলবা না। বললাম না, তাতে কি হলো? এখন খেতে চলো, আমরা বাড়িতে ফিরবো। ক্ষুধা নাই। কি খেয়েছো যে ক্ষুধা থাকবে না? তোমায় খেতে দিলে কই? যা, অসভ্য ছেলে। তো কি কতদিন খাই না তোমায়? কতদিন কই, আসার আগেও তো। তাহলে মনে আছে তোমার? কুসুম লজ্জা পেল। নিলয়ের বুকে কিল মারল দুম করে। তোমায় লজ্জা পেলে রসগোল্লার মতো লাগে, মন চাই খেয়ে ফেলি। আহ, এই, তুমি চুপ করবা? ছি, নির্লজ্জ। নিলয় হো হো করে হেসে ফেলল। চুপ করে চুমু খেলো কুসুমের ললাটে। কই রে তোরা, আয় এদিকে। দূর শ্বশুরটাও না। কুসুম হাসতে হাসতে বেরিয়ে গেল। নিলয়ও চলল কুসুমের পিছু পিছু। তুমি কি এভাবে বসে থাকবা? বাজারে যাবা না? রাখো তোমার বাজার। বাজারে না গেলে চলবে কি করে? রান্না বান্না তো করতে হবে নাকি? কোথাও যেতে হবে না কারো। এই যে বাজার নিয়ে আমি হাজির। আব্বা আপনি আসছেন? মনে মনে আপনাকে খুঁজতেছিলাম, কতদিন দেখি না আপনাকে। জামাই, আমার জামাই, তোমার জন্য মনটা কেমন কেমন করে। আব্বা, আমার আব্বা। জামাই, তুমি ছাড়া কে আছে আমার? আমারও তো আপনি ছাড়া কেউ নাই আব্বা। অনেক দিন পর জামাই শ্বশুর এক হলো। কুসুম দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের নাটক দেখতে লাগলো। এই ছাড়ো তুমি আব্বাকে। বাড়ির সবাই কেমন আছে আব্বা? ভালোই আছে। আব্বা চলেন, ঘরে চলেন, জম্পেশ আড্ডা দিব আমরা। দুজনে কাঁধে হাত রেখে ঘরে গেল। বুঝলে জামাই, কতগুলো শখ ছিল, পূরণ হলো না। এটা কি বললেন আব্বা? আমি থাকতে আপনার এমন আফসোস করার আগে বলুন কি কি শখ আপনার, আমি পূরণ করব। আগের মতো রাত করে আড্ডা দিতে ইচ্ছে করে, সবার সাথে সিগারেট ফুঁকতে মন চাই। এটা কোনো কথা বললেন আব্বা? আজই পূরণ হবে আপনার প্রথম ইচ্ছে। কিন্তু কুসুম। ওরে ম্যানেজ আমি করব, আপনার শুধু একটু নাটক করতে হবে। কি নাটক করবো আমি? একটু অসুস্থ হওয়ার অভিনয় করতে হবে। দুজনে সলা পরামর্শ করে শুরু করে দিল। আহ, কি ব্যথা! জামাই বাঁচাও আমারে। আব্বা আপনার কিছু হবে না, আমি আছি তো, একটু সহ্য করেন। কুসুম, এই কুসুম। কি হলো কি হলো আব্বা? আপনি এমন করেন কেন আব্বা? বুকে ব্যথা চেচ্ছে, কিছু একটা করো তোমরা। আমি আপনাকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাব, চিন্তা করেন না। কুসুম, আমি আব্বাকে নিয়ে হসপিটালে গেলাম। আমিও যাব তোমার সাথে। না, তোর যেতে হবে না, তেমন কিছু না। কি বলছো আব্বা? তোমার এই অবস্থা, আমি যাব না। তুমি গিয়ে কি করবা? এমনিতেই সন্ধ্যা হয়ে আসলো, আমি নিয়ে যাচ্ছি, তুমি বাসায় থাকো। কিন্তু কোনো কিন্তু নয়, আব্বার কষ্ট হচ্ছে দেখছো না। মোজাম্মেলকে নিয়ে চলে গেল নিলয়। রাস্তায় এসে হাঁপ ছাড়লো দুজনে। হঠাৎ করেই হেসে ফেললো দুজন। আব্বা আপনি কিন্তু ভালো অভিনয় করেন। আরে এককালে ছবি দেখতাম প্রচুর। আমি আবার রাজ্জাক কবরীর ফ্যান ছিলাম।
চলুন তাহলে আপনাকে ডাক্তার দেখিয়ে আনি। এই জামাই, তুমি কি সত্যি ডাক্তার দেখাবা নাকি? নিলয় হেসে বলল, অভিনয় করছিলাম, চলুন আপনার স্বপ্ন পূরণ করি। বুঝলে জামাই, জীবনে আশা পূর্ণ না হলে এই জীবন ব্যর্থ। দুনিয়াটা ঘুরে দেখা উচিত। বয়স কিছুই না, মনটা হলো আসল। ঠিক বলছেন আব্বা, শখ আহ্লাদ অপূর্ণ রাখতে নাই। এই যে সিগারেটের প্রতিটি ধোঁয়াই সুখ টান। হ, ঠিক কইছো। রাত 12টা হবে হয়তো, তার বেশি ছাড়া কম নয়। জামাই শ্বশুর মিলে মদ খাচ্ছে আর সিগারেটে টান দিচ্ছে। নিলয় অবশ্য মদ খায়নি, কুসুম পছন্দ করে না বলে, তবে সিগারেটে মাঝে মধ্যে টান পড়ে। আব্বা অনেক রাত হয়েছে, এবার চলেন বাসায় যাই। না, আমি যাব না, আর একটু থাকি। আব্বা আর খায়েন না, আপনার মেয়ে আস্ত রাখবে না। মেয়েটাও হয়েছে মায়ের মতো। হুম, তোমার শাশুড়িও এমন ছিল। সে আজ নাই, একা করে চলে গেল। তারে অনেক ভালোবাসি, কেন যে আমার রাইখা গেল গা। বুঝছি আব্বা, এবার উঠুন। না, যাবো না বলছি না। আজ রাত শুধু আমার। নিলয় অনেক বুঝিয়ে শুনিয়ে উঠালো। মোজাম্মেল হেলে দুলে চলছে, মদের নেশা ভালোই হয়েছে তার। আজ আর রক্ষে নাই। শ্বশুরের ইচ্ছা পূরণ করতে গিয়ে বউয়ের হাতে যে কেলানি খাবো, তা কি এই মাতার শ্বশুর জানে? অপরাজিতা, কোথায় তুমি? কেন গেলা আমার সাইরা? আমি তোমারে এখনো ভালোবাসি অপরাজিতা। আব্বা একটু ভালো করে হাঁটুন। বেশ কিছুক্ষণ পরে বাড়িতে আসলো তারা। কুসুম সিঁড়িতে মাথা ঠেকিয়ে বসেছিল। অমনি নিলয় ডাকলো, কুসুম, এই কুসুম। কোথায় ছিলে তোমরা? এই তোমাদের আসার সময় হলো? হুশ, আব্বা জেগে যাবে। আগে তাকে রুমে দিয়ে আসি, পরে সব কথা বলছি। নো, আমি রুমে যাবো না। ইয়াক, আব্বা মদ খেয়েছে, ছি ছি। তোমার চিচি শেষ হলে এখন গিয়ে তাকে শুয়ে দেই। আবার আমায় বোকা বানালে? নিলয় কিছু না বলে মোজাম্মেলকে রুমে শুইয়ে দিল। মোজাম্মেল আবল তাবল বকে ঘুমিয়ে গেল। খাবার দিয়েছি, খেয়ে নিন। ক্ষুধা নাই, খাবো না, ঘরে এসো। কুসুম আর একটা কথাও বলল না। সেও যে না খেয়েছিল তা কি কেউ বুঝলো? কুসুম ধীর পায়ে ঘরে গেল, চুপচাপ কাঁথা টেনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর নিলয় ডাকলো, কুসুম উঠো, ভাত এনেছি, খেয়ে নাও। খাবো না আমি। খাবো না বললে তো হবে না, আমি জানি তুমিও খাওনি। এসো খাবে। বলছি তো খাবো না, ঘুম পাচ্ছে, ঘুমাবো। আগে খাওয়া তারপর ঘুম, না খেয়ে ঘুমোতে নেই। উঠো বলছি। নিলয় কুসুমকে টেনে তুলল। কুসুম গাল ফুলিয়ে বসে রইল। নিলয় ভাত মেখে মুখে তুলে দিল। কুসুম গম্ভীর হয়েই খেতে লাগলো। রাগ করে আছো কেন? আব্বা তো না হয় বয়স হয়েছে, বুঝে না, তুমি তো বোঝো। কেন ওইসব ছাইপাশ খাওয়াইছো আমার আব্বারে? এই বয়সে যা ইচ্ছা করে তা করতে দিতে হয়। তাই বলে অন্যায় বায়না করলেই তা দিতে হয় না। তারপর আবার বলছো মিথ্যা কথা। অবাক হই আমি তোমাদের এসব দেখলে। আর অবাক হতে হবে না, চুপচাপ কে শুয়ে পড়ো। কুসুমের রাগ হলো ভীষণ। কিছু না বলেই খেয়ে শুয়ে পড়লো উল্টো দিক ফিরে। নিলয় এসে বুকে টেনে নিল কুসুমকে। ছাড়ো, বলছি আদিক্ষাতা দেখাবা না। আমার একটা মাত্র বউ, তাকে দেখাবো না তো কাকে দেখাবো? নিলয়ের ভালোবাসার কাছে এবার বাড়ি হেরে যায় কুসুম। এবারও তাই হলো, রাগ ভেঙে গেল। রাত জুড়ে ভালোবাসার বর্ষণ নামলো, একে অপরের সাথে লিপ্টে রইল। আরেকটা রাত কাটলো অসীম ভালোবাসায়। আমি কি কাল একটু বেশি খেয়ে ফেলেছিলাম জামাই? একটু না আব্বা, অনেক। বলো কি, কুসুমকে কিছু বলেছে? সে কি ছেড়ে দেওয়ার মানুষ আব্বা? আপনার মেয়ে, আপনি চিনেন না তাকে? তোমার খুব সমস্যা হয়েছে তাই না? যাগা, শ্বশুরের জন্য এইটুকু তো করতেই পারো। জি আব্বা, 10টা না 5টা না, একটা মাত্র শ্বশুর আপনি। আপনার জন্য এসব কিছুই না। তাই বলে আর এইসবে যেন না যাওয়া হয়। এরপর গেলে দুজনেরই খবর আছে। সিসি, তবা তবা, আমি এইসবে নাই মা। নেহাত কাল জামাই জোর করলো তাই। ওসব বাদ জিনিস কি আমি খাই তুই বল? শোনো জামাই, এগুলা খাওয়া ঠিক না, তুমিও খাবে না আর। নিলয় বোকা বনে গেল। কুসুম রাগে চোখে তাকিয়ে আছে। নিলয় ঢোক গিলল। আব্বা এগুলো কি বলতেছেন? চুপ করো, আমি যা বলছি তা শুনবা, কোনো কথা নাই। কুসুম মা, যা তুই কাজ কর, আর এসব যা মা। কুসুম যেতেই নিলয় বলল, এটা কি হলো আব্বা? আপনি আমাকে ফাঁসালেন কেন? জানেন কত কষ্টে কাল রাতে আপনার মেয়ের রাগ ভাঙাইছি? এই বয়সে কি মেয়ের কাছে খারাপ হওয়া যায় তুমি বলো জামাই? তুমি আমার জন্য এইটুকু করতে পারবা না?
থাক আব্বা, পারবো। আচ্ছা আব্বা, এবার বলেন আপনার দ্বিতীয় ইচ্ছেটা কি? আমার দ্বিতীয় ইচ্ছা হলো গার্লস কলেজের সামনে গিয়ে কচি কচি মেয়েদের একটু হাই হ্যালো দেওয়া। কি? আরে আস্তে, কুসুম শুনবে তো। নিলয় নিজের মুখ চেপে বলল, এবার একটু বেশি হয়ে যাচ্ছে না আব্বা? পাবলিক দেখলে মায়ের একটাও মাটিতে পড়বে না। এমন করো কেন জামাই? ইচ্ছেই তো। তোমার মতো বয়সে এসব কত করেছি। আমিও তো ভয় পাই না, তুমি কেন পাচ্ছ? আমার জামাই তো তুমি, তোমাকে হতে হবে সাহসী। ভয় পেলে কি চলবে? কিন্তু আব্বা। কোনো কিন্তু নাই। তুমি বলছো আমার ইচ্ছে পূরণ করবে, এখন পিছনে হাঁটতে পারো না। অগত্যা রাজি হলো নিলয়। কুসুম জানলে কি হবে তা ভেবেই হাত পা ঠান্ডা হয়ে এলো। ছুটির সময় গার্লস কলেজের সামনে দাঁড়িয়ে আছে নিলয় আর মোজাম্মেল। কি ব্যাপার, ছুটি হয় না কেন? ধৈর্য ধরেন আব্বা, এখনই ছুটি হবে। বলতে না বলতেই ছুটি হলো। কলেজের মেয়েরা এক এক করে বের হচ্ছে। হাই কি সুন্দরী মেয়ে। ঠিক বলছেন আব্বা, মনে হচ্ছে কোনো পরীর জগতে এসে পড়েছি। আব্বা, ওই মেয়েটাকে দেখেন কি সুন্দর। মোজাম্মেল সাহেব দেখলো, দুজনে ধ্যান নিয়ে চেয়ে রইল। এই, আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? হুশ, পরী দেখি, ডিস্টার্ব করো না। এই যে হ্যালো, আপনারা এইভাবে তাকিয়ে আছেন কেন? মেয়েটার তুড়ি বাজানোর শব্দে জামাই শ্বশুর দুজনে লাফিয়ে উঠল। তোমায় আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে মানে? আরে বুঝো না, তোমায় আমার ভালো লেগেছে। আচ্ছা, আমায় তোমার কেমন লাগছে? কি যাতা বলছেন? বয়স দেখেছেন নিজের? বয়স দিয়ে কি আর ভালোবাসা হয়? উপরের বয়স যতই হোক, ভেতরে কিন্তু কচি। কি? রাগ করছো কেন? মনের বয়স বুঝিয়েছে। উনি আপনার কি হয়? জি, উনি আমার শ্বশুর। বন্ধু বন্ধু, আমরা দুজন বন্ধু। হ্যাঁ, ওই তো বন্ধু। আপনি কিন্তু সুন্দর আছেন। নিলয় লজ্জা পেল ভীষণ। ওরে ছাড়ো, ও বিবাহিত। কি, বিবাহিত? হ্যাঁ, আমাকে কেমন লাগে বলো? আমি বিবাহিত না। নিলয় ফুটো বেলুনের মতো চুপসে গেল। এই চলো না, যাই। যাই মানে? কোথায় যাব? বাচ্চা মেয়ে কিচ্ছু বোঝে না। আরে ওইখানে চলো না। তবে রে, দাঁড়া। এই ভাইয়ারা, এইদিকে আসুন। দেখে যান, এরা আমার টেস্ট করছে। নিলয় ফাঁকা ঢোক গিলল। আব্বা, অবস্থা সাংঘাতিক, চলুন পালাই। দুজনে দৌড় দিতে গিয়ে আটকা পড়ল। পালাচ্ছিস কোথায়? পাবলিকের মায়ের খেতে যা আগে। ক্ষমা করে দেন আপা। আপা? হোয়াট রাবিশ! আমি তোর আপা হতে যাব কেন? থুক্কু খালাম্মা। কি বললি, খালাম্মা? আমায় তোর খালাম্মা মনে হয়? ওদের চেঁচামেচিতে অনেকে জড়ো হলো। এক একজন প্রশ্ন করতে লাগলো কি হয়েছে। ভাই দেখেন, এরা আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছে। জনতা খেপে গেল। দেখুন, আমার কোনো দোষ নাই, সব দোষ এর। ও আমাকে বললো গার্লস কলেজের মেয়েদের সাথে এমন করতে। আমি বারণ করেছিলাম, শোনেনি। এই বয়সে আমি কি এসব করতে পারি বলেন? এই মেয়ে তো আমার নাতনির মতো। মারতে হলে একে মারুন। অমনি মায়ের শুরু হলো। আহ উহ। বেশি লেগেছে জামাই? চুপ থাকুন আপনি, আপনার জন্য সব হলো। নিজের দোষ আমার কাছে চাপালেন না। এই বয়সে কি মায়ের খাওয়া যায় বলো? আমি তো তোমার উদ্ধার করলাম। রাগ করো না জামাই, এইটুকুই তো। খোঁড়াতে খোঁড়াতে বাড়ি ফিরল নিলয়। নিলয়ের এই অবস্থা দেখে কুসুম এগিয়ে এসে বলল, এ কি, কি হয়েছে তোমার? হায় আল্লাহ, এই অবস্থা কেন তোমার? সব তোমার বাপের দোষ। উফ, আপা কি করছে? উনি আজকে। আর বলিস না মা, রিক্সায় করে ঘুরতে ইচ্ছা হয়েছিল, তাই গিয়েছিলাম আমরা। অমনি একটা বাইকের সাথে ধাক্কা লেগে রিক্সা পড়ে যেতে নিল। ভাগ্যিস আমি সামলে নিয়েছিলাম, কিন্তু জামাই পড়ে ব্যথা পেল। আহারে জামাই। তাও ভালো, তোমার কিছু হয়নি। তুমি কি আমার দেখবা নাকি তোমার বাপের নিয়ে পড়ে থাকবা? তেলা লক্ষ্য থাকার কন্ট্রোল নাই নিজের। আসো, ভেতরে ড্রেসিং করে দিচ্ছি। মোজাম্মেল নিলয়কে চোখ মেরে বলল, হ্যাঁ জামাই, যাও, না হয় ইনফেকশন করবে। কুসুম মা, তাড়াতাড়ি নিয়ে যা জামাইকে। নিলয় রাগ করতে গিয়েও পারল না, ব্যথায় শরীর ছিঁড়ে যাচ্ছে তার। কুসুম সুন্দর করে পরিষ্কার করে ওষুধ দিয়ে দিল। একদম নড়াচড়া করবা না, শুয়ে থাকো। রাতটা কাটলো ছটফট করে। নিলয়ের পুরোপুরি সুস্থ হতে 2 দিন লাগলো। মোজাম্মেলের তাড়াই বোধ হয় দ্রুত সুস্থ হলো। ভাই, তাড়াতাড়ি সুস্থ হও। তোমার তোমার এইভাবে দেখতে ভালো লাগে না। তুমি সুস্থ হলে আরো কত কি করা বাকি।
আমারও আর ভালো লাগছে না আব্বা। পাবলিকের মাইর এত শক্ত আল্লাহ। সুস্থ হয়ে আবার আগের ফর্মে ফিরেছে দুজন। প্ল্যান হলো আম চুরি করে খাওয়া। আব্বা মোর্শেদ চাচার কাছে কি যে আম ধরছে তা যদি দেখতেন। চলো একদিন খাই। খাবেন কেমনে? ওই বেটা যে খাইসটা আল্লাহ গো আল্লাহ। কাকপক্ষী কেউ খেতে দেয় না, আর আমরা তো। কেউ যদি স্বেচ্ছায় না দেয় তাহলে কি করা উচিত বলো তো জামাই? চুরি। চাইলে না দিলে চুরি করা যায়, এতে পাপ নাই। তাহলে আমাদের নেক্সট টার্গেট মুর্শিদের গাছের পাকা পাকা আম। দুজনে হাই ফাইভ করলো। রাতেই বের হবে তিনজন। দিন গিয়ে রাত গড়ালো। চাচা, আমার ভয় লাগতাছে। আরে বেটা, ভয় কিসের? এমন করছিস যেন আগে কখনো চুরি করিসনি। তা করেছে, কিন্তু আরে চুপ থাকো হাসেম ভাই, আমগুলো দেখলে তুমি নিজেই লোভ সামলাতে পারবা না। এসে পড়েছি, আশেপাশে কেউ আছে কিনা দেখো তো। হাসে মুখে ঝুঁকি দিয়ে দেখলো না কেউ নেই। না ভাইজান, কেউ নাই। এবার উপরে তাকাও। ও আল্লাহ, এত আম! কি সুন্দর পাইকা আছে। আমার তো এক্ষুনি জিভে পানি এসে গেল। এবার গাছে উঠে পড় ঝটপট। আমি? তো তুমি না তো কে? আমি উঠো বলছি তাড়াতাড়ি। হাসিম গাছে উঠল। এক এক করে আম নিজের থলেতে ভরতে লাগলো আর গাছে বসেই খেতে লাগলো। এই হাসেম ভাই, হয় নাই? ভাই কি মজা এই আম! তুই খাওয়া বাদ দিয়ে পার আগে। আব্বা আস্তে কথা কন, কেউ দেখলে খবর আছে। ঘন্টাখানেক পর হাসিম নেমে এলো। বড় থলে ভর্তি আম, যা দেখে নিলয় আর মোজাম্মেলের চোখ চকচক করে উঠল। এবার চলো যাওয়া যাক। ওরা পা এগোতেই পেছন থেকে কেউ হাঁক ছাড়লো। এই কেরে, আমার কাছে আম চুরি করে কেডারে? জামাই ভাগো। তিনজনেই দৌড় লাগালো। পালাস কেন? দাঁড়া কইতাছি। এত বড় সাহস, আমার কাছে আম চুরি করস? তারা তোরা। হাসেম ভাই দৌড়াও। ভাই, আমের ব্যাগ কি করবো? আমারে এক পাশ দাও। দুজনে ভাগাভাগি করে দৌড় লাগালো। সামনে থেকে মোজাম্মেল বলল, পিঁপড়ার মতো চললে ধরা খাবা, চিতাবাগের মতো দৌড় লাগাও। ওকে আব্বাজান। ঠিক আছে চাচা যান, যে দৌড় জোরে সোরে। দেখুন চাচা, আপনার ভুল হচ্ছে মনে হয় কোথাও। আমার কথা ভুল হচ্ছে না, ওরাই ছিল। আমি বিশ্বাস করি না, আপনার দেখার ভুল হয়তো। দেখো কুসুম, তোমার বাবার জামাই ছিল, সাথে আরো একজন ছিল। কোথায় তারা? ডাকো ওদের। নিলয় এখনো অসুস্থ চাচা, ও এই কাজ করতেই পারে না। আর আপনার বাপ এই বয়সে এসে চুরি করবে না চাচা, আপনি ভুল বল। দুজনের তর্কাতর্কিতে নিলয় এসে হাজির হলো। মোর্শেদকে দেখে ফ্রুকুচকে বলল, আরে মোর্শেদ চাচা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন। আমার কাছে আম চুরি করছো কেন? তাওবা তাওবা, কি বলেন এসব? আমি কেন আম চুরি করতে যাব? তাও চুরি করছো? এত বড় সাহস হলো কোথা থেকে? দেখুন চাচা, আপনি ভুল বুঝছেন, আমরা ওসব করি না। কুসুম, তুমি কিছু বলো না কেন? তোমার সামনে আমায় অপমান করছে। চাচা অনেক হয়েছে, এবার বের হন বাসা থেকে। যাচ্ছি যাচ্ছি, আজ প্রমাণের অভাবে বেঁচে গেলে না হয়। না হয় কি? হ্যাঁ, কি করতেন আপনি? আমার বাসা থেকে বের হন এক্ষুনি। মোর্শেদ রাগে হনহন করে চলে গেল। কুসুম দীর্ঘশ্বাস ফেলে কাজে গেল। বাঁচা গেল এবারের মতো। কিন্তু এত কিছুর মধ্যে আমার শ্বশুর আব্বা কই? এই আম আম আম, কাঁচা আম, পাকা আম, বাইসালন, দেখালন আম। বাহ জামাই, তুমি তো ভালোই পারো। কি যে বলেন না আব্বা, আমার বাপে তো আমের ব্যবসাই করতো, আমিও তো তাই করি। কিন্তু বিয়ের সময় তো বলো নাই। সব কথা কি বলতে হয় আব্বা? তাও ঠিক। আচ্ছা বেঁচে তুমি। এই আম নিবেন কে? আম আসেন আসেন আসেন, আইসা যান, মন মতো আম নিয়ে যান, দেখালন বাইসালন একের আম। ভাই, আমের কেজি কত করে? আমের কেজি তো 200 করে, কিন্তু আপনার জন্য 100। মিষ্টি হবে তো? একের আপা, খাইলেই আরো খাইতে চাইবেন। ঠিক আছে, 2 কেজি দেন। আপনি কি বিবাহিত? হঠাৎ এমন কথায় মহিলা কেমন করে চাইলো। কেন বলুন তো? না মানে আপনাকে আমার পছন্দ হয়েছে। আমারও বউ নাই, আপনি চাইলে আমরা। আমরা কি? মোজাম্মেল যেন লজ্জা পেল। বিয়ে করবে এই আর কি। হোয়াট রাবিশ, কি বলছেন এসব? যা, এসব কেউ বলে নাকি? চলুন না আমরা বিয়ে করি। আর একটা আজে বাজে কথা বললে জুতা খুলে পিটাবো। বিবাহিত নারীকে এসব বলার অপরাধে জেলে ঢোকাবো। লাগবে না আপনার আম। আরে আপা, আম তো নিয়ে যান। আপনাদের আম আপনারাই খান। মহিলা হনহনিয়ে চলে গেল। ব্যবসায়ী লালবাতি,
আমার জীবনেও। থাক আব্বা, আমার হবে, চিন্তা নাই। আবারও কাজে মন দিল নিলয়। কিছুক্ষণ পরে আরো একজন আসলো। মেয়েটা বোরখা পরা। থাক আব্বা, আবার হবে, চিন্তা নাই। মেয়েটা নিলয়ের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইল। মনে হয় তোমারে পছন্দ করছে জামাই। দেখো কেমনে তাকায় আছে। কি যে বলেন আব্বা। আরে দেখোই না। নিলয় তাকালো। মেয়েটা তার দিকেই চেয়ে আছে। নিলয় লজ্জা পেল। কয় কেজি দিমু বলেন? আপনার জন্য একদম ফ্রি। তাই বুঝি মাইয়া দেখলেই ফ্রিতে সব দিয়ে দেন নাকি? আব্বা, কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে না? ঠিক বলছো জামাই। কুসুম। কুসুম এক টানে নিকাবটা খুলে ফেলল। হ কুসুম, তবে রে খাইছি আজকে তোমাদের। এই বলেই একটা লাঠি ধরল। নিলয় আর মোজাম্মেল আজও দৌড় কালও দৌড় দিল। কে পায় আর তাদের? মাফ করো বউ, আর হবে না এমন ভুল। মাফ করব, করাচ্ছি মাফ তোমাদের। দাঁড়া বলছি, একবার হাতের কাছে পাই খবর করে ফেলবো দেখিস। রাগ করে না বউজান। আব্বা, আপনি কিছু বলেন না কেন? আম্মা, আমার কোনো দোষ নাই, সব দোষ জামাইয়ের। আব্বা, এডি আপনি কি কন? চুপ করো, কথা কইও না। হায় রে আমার কপাল পড়লো রে, হে আল্লাহ কি দিন দেখাইলা। আরে শোনো আমার কথা। কুসুম এক ঝটকায় হাত সরিয়ে নিল। ছুবে না তুমি আমায়, সরো। দেখো বউ, তুমি ভুল বুঝছো। ও এখন আমি ভুল বুঝছি তাই না? আমি ঠিক বুঝছি, মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না, অসভ্য পুরুষ মানুষ। নিলয় কিছু বলার ভাষা হারিয়ে ফেলল। কি বলবে ভেবে পেল না। চলে গেল ওর সামনে থেকে। কুসুম অভিমান করে বসে রইল। মোজাম্মেল বিকেলে ব্যাগ গুছিয়ে মেয়ের ঘরে এলো। মা, আসবো? এসো আব্বা। এই কি তোমার হাতে ব্যাগ কেন? বাড়ি ফিরে যাচ্ছি। সে কি, কয়দিন হলো আসছো? আরো কিছুদিন থাকো। না মা, মেয়ের বাড়িতে এত থাকতে নেই, লোক খারাপ বলে। এইভাবে কেন বলছো আব্বা? অনেকদিনই হলো আসি, নিজের বাড়িতেও তো যাওয়া দরকার। জামাই ভালো ছেলে, ওর উপর রাগ করে থাকিস না। ছেলেটা তোকে বড্ড ভালোবাসে। কুসুমের চোখ ছলছল করে উঠল। মাথা নিচু করে রইল। আজ আমি আসি মা, জামাইয়ের সাথে তো দেখা হলো না। তোমরা যেও। আর কয়টা দিন থেকে গেলে হতো না? না মা, আবার না হয় আসবো। মোজাম্মেলকে বিদায় দিয়ে কুসুম রুমে এলো। নিলয় এখনো ফিরেনি। সন্ধে গিয়ে রাত নামলো। কুসুমের চিন্তা হতে লাগলো। নিলয় এলো রাত 11টায়। দরজা ধাক্কাতেই কুসুম দৌড়ে গিয়ে দরজা খুলল। কোথায় ছিলে এতক্ষণ? নিলয় জবাব দিল না। আব্বা, কোথায় আপনি? এই দেখুন কি এনেছি আপনার জন্য। শ্বশুরকে ডাকতে ডাকতে তার রুমের দিকে গেল নিলয়। এদিক ওদিক তাকিয়ে পেল না। কুসুম পেছন থেকে বলল, আব্বা চলে গেছে বিকালে, তোমায় খুঁজেছিল, পাইনি। নিলয় সাথে সাথেই কল করলো মোজাম্মেলকে। কল ধরতেই বলল, এটা কি হলো আব্বা, আপনি চলে গেলেন কেন? চলে এসেছে তো কি হয়েছে, আবার আসবো। তাই বলে চলে যাবেন আমায় না বলে? আপনি জানেন না আপনি ছাড়া কেউ আমায় ভালোবাসে না? কুসুম ভ্রু কুচকে তাকালো। পরক্ষণে মুখ টিপে হেসে চলে গেল। আমার থেকে তো আমার মেয়ে বেশি ভালোবাসে তোমায়। ভালোবাসে না ছাই? মোজাম্মেল সাহেব শব্দ করে হাসল। আপনার পরের ইচ্ছাটা তো জানা হলো না আব্বা। জানতে চাও? অবশ্যই। আপনার ইচ্ছে পূরণ করার শপথ করেছি না? বলুন, নেক্সট ইচ্ছে কি? কিন্তু আপনি তো চলেই গেলেন। আমার একটা ইচ্ছে আছে, তা হলো নাতির মুখ দেখা, ওদের নিয়ে গল্প করা, খেলাধুলা করা, আমার আর ওর বাবার কীর্তিকলাপ বলা। বলো, পূরণ করতে পারবে? নিলয় লজ্জা পেল ভীষণ। যা ফোনের ওপাশ থেকে মোজাম্মেল ঠিকই বুঝল। লজ্জা পেতে হবে না, আমরা তো বন্ধুই। মনে থাকে যেন ইচ্ছার কথাটা। পূরণ করার দায়িত্ব তোমার। এখন রাখছি, পরে কথা হবে। কল কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলল মোজাম্মেল। নিলয় হেসে বিড়বিড় করে বলল, শ্বশুরের ইচ্ছে তো পূরণ করাই লাগে, কিন্তু তার যে মেয়ে। খেতে এসো। নিলয় আবার গম্ভীর হয়ে গেল। চুপচাপ খেয়ে শুয়ে পড়ল। কুসুমের ঘুম আসছে না, এপাশ ওপাশ করছে শুধু। ঘুমিয়ে গেছো? নিলয় চুপ করে রইল। কিছুক্ষণ পর কুসুমের ফোপানো শব্দ শুনতে পেল। কুসুম কাঁদছে মুখ চেপে। নিলয় দ্রুত পেছনে ঘোরালো। বাহুডোরে জড়িয়ে নিল তার প্রিয়সীকে। এই কাঁদছো কেন? কুসুম কিছু বলছে না, ফোপাচ্ছে শুধু। নিলয়ের বুকে মুখ গুজে চোখের পানি ফেলছে নীরবে। বউ, আমার কি হয়েছে বলো তো? আচ্ছা, আমি খুব খুব সরি বউ, কাঁদে না যান। তুমি তো পচা কেন? অন্যায় করবা তোমরা আর তার মাসুল দিতে হবে আমাকে? কেন দিতে হবে তুমি বোঝো না? তোমার পাশে অন্য কেউ আমার সহ্য হয় না। আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি? জানি তো, সরি বউজান। জানো আব্বা কি বলছে? কি? তার একটা নাতি লাগবে বুঝলে। আমায় অনেক করে রিকোয়েস্ট করলো যেন এনে দেই। কুসুম ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল।
সকল লজ্জারা যেন এসে ভিড় করল। নিলয়ের বুকে মুখ লুকিয়ে বলল, যা, কি যে বলো। কি বললাম? চলো না শুরু করি। কি শুরু করবা? বিয়ের 3 বছর পরও বোঝাই বলা লাগবে? শ্বশুরের জন্য বাতি, শ্বশুরের জন্য নাতি নাতনি আনতে হবে না? তো হায় রে বোকা বউ, তার জন্য তো T20 খেলতে হবে নাকি? কুসুম নিজের ব্যবহারে নিজেই লজ্জায় লাল হয়ে গেল, যা দেখে নিলয়ের নেশা ধরে গেল। আরেকটা রাত পূর্ণ হলো গভীর ভালোবাসায়। এই যে জনাব, উঠুন, কাজে যাবেন না? ওহ, আজ কাজ নেই। নেই মানে কি? ওঠো বলছি। আর কত ঘুমাবে? সারা রাত ঘুমাতে পারিনি তোমার জন্য, এখন ঘুমাতে দাও প্লিজ। কি বললে? আমার জন্য ঘুমাতে পারো না? আমি কি তোমায় বারণ করেছিলাম? সব কথা বলে না হৃদয়, কিছু কথা বুঝে নিতে হয়। হয়েছে হয়েছে, এখন ফ্রেশ হয়ে নাস্তা সেরে কাজে যান। আজ নো কাজ, আজকে সারাদিন বউকে নিয়ে ঘুরবো। সত্যি? সত্যি। কুসুম তো বাকবাকুম পায়রা হয়ে গেল। দুজনে একসাথে নাস্তা করলো। তুমি রেডি হয়ে নাও, আজ সারাদিন তোমার নামে। কুসুম সম্মতি দিয়ে সামনে এগোলো। কুসুম শোনো, কুসুম দাঁড়ালো, পিছু ঘুরলো। আজ নীল শাড়িটা পরবে, হাতে নীল চুড়ি দিবে, কপালে নীল টিপ দিবে, চুল খোপা করে তাতে ফুল দিবে। না থাক, চুল খুলে দিও, আমি খোপা করে ফুল গুজে দিব। কুসুম মিষ্টি করে হাসলো। যথা আজ্ঞা জনাব, তবে আপনাকেও কিন্তু নীল পাঞ্জাবিটা পরতে হবে। জো হুকুম মহারানী। ওয়াও, কি সুন্দর জায়গা। আরে আসতে লাগবে তো। কুসুম দৌড়ে সামনে গেল। সামনে বিশাল নদী, নদীর দুপাশে কাশবন, একপাশে পার্কের মতো, মন মাতানো বাতাস, সবকিছু মিলে অসাধারণ। পাগলিটা, এসো এখানে। দুজনে এক বেঞ্চিতে বসলো। নিলয় তার বুক পকেট থেকে বেলি ফুলের মালাটা বের করলো। পিছু ঘুরেন ম্যাডাম। কুসুম হেসে পিছু ঘুরলো। নিলয় যত্ন করে চুলগুলো খোপা করলো, তাতে ফুল গুজে দিল। হয়েছে, এবার সুন্দর লাগছে মাশাআল্লাহ। কুসুম নিলয়ের কাঁধে মাথা রাখলো। দুজনে অনেকটা সময় চুপ রইল। প্রকৃতির ছোঁয়া অনুভব করতে লাগলো যেন। ধ্যান ভাঙলো ফোনের রিংটনে। এই অসময়ে আবার কে ফোন দেয়? বউকে নিয়ে বেরিয়েও শান্তি নাই তোর। কুসুম মুখ টিপে হাসলো। ফোনের স্ক্রিনে জলজল করছে শ্বশুর নামটা। আব্বা কল করেছে। এই হয়েছে আরেক শ্বশুর। কুসুম শব্দ করে হাসলো। কুসুম, এই কুসুম, কি হলো তোমার? এই কুসুম, শুনতে পাচ্ছ? জ্ঞান হারানো মানুষ কি শুনতে পায়? না তো, পায় না। নিলয়ের কোলে মাথা কুসুমের। হুট করেই জ্ঞান হারালো। নিলয় আলগোছে কোলে তুলে নিল প্রিয়সীকে। হ্যালো আব্বা, কোথায় আপনি? তাড়াতাড়ি আসুন। কি হয়েছে জামাই? তোমার এত উতালা লাগতেছে কেন? কুসুমে কি যেন হয়েছে, হঠাৎই মাথা ঘুরে পড়ে গেছে। আমি ওকে নিয়ে হসপিটালে আসছি। আমার ভয় হচ্ছে আব্বা, আপনি প্লিজ দ্রুত আসুন। আচ্ছা, ভয় পেও না, আমি আসছি, শান্ত হও। ডক্টর দেখছে? হ্যাঁ, ও ভেতরে। আপনি তাড়াতাড়ি আসেন আব্বা। ফোন রেখে পায়চারি করতে লাগলো নিলয়। মোজাম্মেল কি ভেবে মুচকি হেসে মোনাজাত তুলল। আল্লাহ, আমি যা ভাবছি তা যেন না হয়, রহম করো। হাসপাতালের বেডে শুয়ে আছে কুসুম। পিটপিট করে চাইতেই দেখতে পেল প্রিয়জনদের মুখ। ওঠার চেষ্টা করতে গেলে বাধা দিল ডক্টর। উঠবেন না মিসেস নিলয়, আপনার শরীর দুর্বল। আমি এখানে কি করে? জ্ঞান হারিয়েছিলে। ডাক্তার ম্যাম, আপনি এখনো কিছু বললেন না। আমার স্ত্রী কি হয়েছে? কি হয়েছে আমার? ডক্টর মুচকি হাসলো। উত্তেজিত হওয়ার কিছু নেই, আপনাদের জন্য সুখবর আছে। শি ইজ প্রেগনেন্ট। ডক্টরের কথা শুনে নিলয় আর কুসুম দুজনেই চোখ বড় বড় করে চেয়ে রইল। আলহামদুলিল্লাহ, আপনার দরবারে লাখো কোটি শুকরিয়া মাবুদ। কি? আমি বাবা হচ্ছি? রিপোর্ট তো সেটাই বলো। বাবা মা হচ্ছেন আপনারা। নিলয় আর দেরি করল না, জাপটে ধরল কুসুমকে। লোকলজ্জা ভুলে গেল। উত্তেজিত হয়ে বলল, আলহামদুলিল্লাহ। কুসুম, শুনেছ? আমি বাবা হব আর তুই মা। আল্লাহ আপনাকে কি বলে ধন্যবাদ দিব? এই কুসুম, আমাদের বাবু আসবে। নিলয়ের কাণ্ড দেখে মুখ চেপে কি করছো? ছাড়ো, এই হসপিটালে সবাই আছে। ডক্টর কেসে উঠল। নিলয় লজ্জা পেয়ে সরে গেল। সরি, আসলে ইটস ওকে মিস্টার নিলয়, এটা স্বাভাবিক। বাবা হওয়ার আনন্দ অন্যরকম। যাই হোক, পেশেন্টকে রেস্ট নিতে দিন, আপনি আমার সঙ্গে আসুন। নিলয় কুসুমের কপালে চুমু খেয়ে উঠে দাঁড়ালো। আমি কথা বলে আসি বউ, তুমি বিশ্রাম করো। আব্বা, আপনি আপনার মেয়ের কাছে থাকুন একটু। তুমি যাও, আমি আসি। মুখোমুখি বসে আছে নিলয় আর ডক্টর। দেখুন,
মা হওয়ার জন্য কুসুমের বয়স ঠিকঠাক, কিন্তু ওর শরীর দুর্বল ভীষণ। এই সময়গুলোতে অনেক অসুবিধা হবে, সেগুলো শক্ত হাতে লড়তে হবে। পর্যাপ্ত বিশ্রাম জরুরি, ভারী কাজ একদমই করতে পারবে না। তবে হ্যাঁ, বসেও থাকবে না, হাঁটাচলা করতে হবে, বারবার খেতে হবে, প্রতি মাসে একবার করে চেক আপ করে যাবেন, কেমন? ঠিক আছে ম্যাডাম। ধন্যবাদ আমাকে নয়, আল্লাহকে দিন, আর নিজের স্ত্রীকে। নিলয়ও মাথা দুলিয়ে হাসল। কুসুমকে কি নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই। নিলয় বিনীত হেসে উঠে পড়ল। মনে মনে কতবার যে আল্লাহকে শুক্রিয়া জানিয়েছে ঠিক নেই। হঠাৎই চোখ ভার হয়ে এলো, চোখ ছলছল করে উঠল। দরজা ঠেলে বের হতে যাবে তখন পেছন থেকে ডক্টর বলল। মিস্টার নিলয়, নিলয় দাঁড়ালো। ডক্টর অমায়িক হেসে বলল, কংগ্রেচুলেশনস ফর ইউর নিউ ফিলিংস। আই হোপ ইউ ক্যান টেক প্রপার কেয়ার। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, আই উইল ট্রাই মাই বেস্ট। আবার দেখা হবে, আল্লাহ হাফেজ। নিলয় গিয়ে কুসুমের পাশে বসলো। কুসুম চোখ বন্ধ করেছিল। মোজাম্মেল পাশে বসা নিলয়কে দেখে বলল, কি বললো ডাক্তার? বাসায় নেবো কবে? এখনই আব্বা। কুসুম একটু দুর্বল, বেশি ঠিক মতো খেতে বলেছে আর নিয়মিত চেক আপ। নিলয় কুসুমের মাথায় হাত রাখলো। মোজাম্মেল আসছি বলে চলে গেল। মেয়ে জামাইয়ের মধ্যে থাকা যায় নাকি? হাতের স্পর্শ পেয়ে কুসুম চোখ খুলল। দেখতে পেল তার প্রাণপ্রিয় স্বামীর চোখের পানি। কুসুম উঠে বসতেই আবারও জড়িয়ে ধরল। কুসুমও কেঁদে ফেলল খুশির কান্না। আমাদের বেবি হবে ভাবতেই কেমন একটা লাগছে। নিলয় কুসুমকে ছেড়ে ওর মুখটা নিজের দু হাতে নিয়ে কপালে চুমু খেলো। কপালে কপাল ঠেকিয়ে দুজনেই জোরে শ্বাস নিল। আপনাকে ধন্যবাদ বউ, আমার জীবনে শ্রেষ্ঠ পাওয়াটা দেওয়ার জন্য। কুসুম মুচকি হাসল। আজ তারা খুশি, ভীষণ খুশি। কুসুমকে বাসায় আনা হয়েছে, তবে বাবার বাসায়। মোজাম্মেল সাহেবের এক কথা, শোনো জামাই, কুসুম তোমার বউ হলেও আমার আদরের কন্যা, তাই ও আমার বাসাতেই থাকবে। তাছাড়া তোমার উপর ভরসা নাই আমার। এটা কি বললেন আব্বা? আমি আপনার একমাত্র জামাতা, আমার উপর অবশ্যই আপনার ভরসা থাকা উচিত। কুসুমকে আমি ছাড়বো না, আমার বউ আমার সাথে থাকবে। না, আমার মেয়ে আমার সাথে থাকবে। আব্বা আপনি বুঝতেছেন না, আমি বউ বাচ্চা ছাড়া থাকতে পারবো না, আর কুসুমের আমারকে দরকার খুব। তোমার এত কথা শুনতে চেয়েছে কে বলো তো? কুসুম মা আমার সাথে থাকবে, ব্যাস। নিলয়ের রাগে মাথা ফেটে যাচ্ছে। কুসুম হাবলাকান্তের মতো দুজনে ঝগড়া দেখছে। তোমরা কি থামবা? আমার ভালো লাগছে না। মোজাম্মেল সাহেব দেখলেন তার মেয়ের জামাইয়ের মেয়ের প্রতি ভালোবাসা, মুখ ফিরিয়ে হাসলেন। তোমরা দুজনেই আমার সাথে থাকবে। এই বয়সে আমি চাই আমার নাতি নাতনিকে নিয়ে বাকি জীবন পার করতে। তাহলে আপনি আমাদের সাথে থাকুন আব্বা, আপনি ছাড়া এমনিতেও আমাদের কেউ নেই। যদি জামাইয়ের বাসায় থাকতে খারাপ লাগে তাহলে বলুন, আমি ওই বাড়ি বিক্রি করে নতুন বাড়ি বানাবো অন্য জায়গায়। মোজাম্মেল সাহেবের চোখ ছলছল করে উঠল। কুসুমও মুগ্ধ হলো নিলয়ের কথায়। নিলয় মোজাম্মেলের কানে ফিস ফিস করে বলল, আমরা একসাথে থাকলে কত মজা হবে ভাবুন আব্বা, কত কি করতে পারবো। মোজাম্মেল হালকা কেসে বলল, ঠিক আছে ঠিক আছে, এখন চলো, তারপর না হয় সব করা যাবে। নিজেদের নির্ধারিত রুমে শুয়ে আছে কুসুম। ইতিমধ্যেই দুবার বমি করে ভাসিয়েছে। নিলয় তা পরিষ্কার করে শুইয়ে দিয়েছে। ছেলেটার এত ভালোবাসা দেখলে কান্না পায় কুসুমের। বাবুর আম্মু উঠুন, এই ফলগুলো খেয়ে নিন। এখন কিন্তু খেতে ইচ্ছে করছে না। তা বললে তো হবে না, খেতেই হবে। এক প্রকার জোর করেই খাওয়ালো। ডক্টরের দেওয়া ওষুধ খাইয়ে নিলয় বলল, এখন ঘুমাও চুপচাপ করে। আমি ঘুমালে রান্নাবান্না কে করবে? তুমি আব্বা কি খাবা? সরো, আমি উঠছি। একদম না, এই কমাস তোমার কিচেনে যাওয়া বন্ধ। আমি আছি তো, সামনে নিব। জামাই শ্বশুর মিলে রান্না করব, সমস্যা কই? তুমি ঘুমাও, এখন কোনো কথা নয়। কুসুমের আর কি করার, চোখ বন্ধ করতেই রাজ্যের ঘুম এসে হানা দিল। নিলয় কুসুমের কপালে আর পেটে চুমু খেলো। তাড়াতাড়ি চলে আসুন আমার সোনামণি, বাবা অপেক্ষা করছে আপনাদের। মোজাম্মেল নিজের রুমে কি একটা করছিল। নিলয় গিয়ে বলল, আব্বা আসবো? আরে জামাই, এসো এসো। কি করছেন আব্বা? আমি ভাবছি আমার এই বাড়িটা বেচে দিব। সে কি, কেন? মোজাম্মেল সাহেব মুচকি হেসে বললেন, আমার জামাই বাবাজি তো আর শ্বশুর বাড়ি থাকবে না, জানি। বললেই বলবে ঘর জামাই থাকা যাবে না আব্বা, তাই এই ব্যবস্থা। এই বাড়ি বিক্রি করে নতুন ফ্ল্যাট কিনবো ঢাকায়, আমরা সবাই ওখানে থাকবো। এমনিতেও এত বড় বাড়ি দিয়ে কি বা হবে। না আব্বা, এই কাজ একদমই করা যাবে না, আমার যথেষ্ট আছে, আমার বাড়িটা বেচে দিব। ওটা আমার একার বাড়ি না, কুসুমেরও।
আমার মেয়ের নিজে হাতে সাজানো বাড়ি, বেচার কথা ভেবেও না। আর আমার যা কিছু আছে সব তো তোমাদেরই। আমরা না হয় মাঝে মধ্যে এসে তোমার বাড়িতে থাকবো। নিলয় কি বলবে ভেবে পেল না। মোজাম্মেল নিলয়কে জড়িয়ে ধরে বলল, তোমাকে আমার জামাই কখনো ভাবি না। তুমি আমার ছেলে, আমার ইচ্ছে পূরণ করেছে তুমি। আর অমত করো না জামাই, আমি এসব দিয়ে কি বা করব। ঢাকায় আমার বন্ধুর সাথে কথা বলেছি, ওর 10 তলা বিল্ডিং, ওখানেই ফ্ল্যাট নিব। এই সপ্তাহে গিয়ে সব ঠিকঠাক করে সামনের মাসে আমরা ওখানে থাকবো। নিলয় কেঁদে ফেলেছে ইতোমধ্যেই। নতুন বাসা তোমার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। কথা মতো ঢাকায় পাড়ি জমিয়েছে ওরা। কুসুমের এখন 5 মাস চলছে। পেটটা মোটামুটি বড় হয়েছে। কাজের মানুষ রেখেছে নিলয়। মোজাম্মেল সাহেবও একই সাথে। এক রাতে কুসুম বায়না করলো, আমার না রাতে শহর দেখার খুব শখ। চলো না যাই, রাস্তার পাশের ফুচকা আইসক্রিম খাবো, চলো না। এখন বেশ রাত, আর তোমার এই অবস্থায় নেওয়া চলবে না। বাবু আসুক তারপর। না এখনই, বাবুও তাই চায়। দেখো কিক মারছে কেমন। নিলয় হাত রাখলো পেটে। কি অদ্ভুত অনুভূতি। কুসুমের জেদের কাছে হার মানল নিলয়। বের হলো বউকে নিয়ে। কুসুম মুগ্ধ নয়নে সব দেখল, অতঃপর ফিরে এলো। এমন উল্টাপাল্টা বায়না করবা না, আর এখন ঘুমাও। তুমি কি আমার মেয়েকে বকছো জামাই? নিলয় ঢোক গিলল। আব্বা কখন উঠলো? উফ। ভদ্রলোক পানি খেতে এসেছিল। দেখছো আব্বা কেমনে বকে আমাকে। এটা মোটেও ঠিক নয় জামাই, আমার মেয়ে নাতিকে এভাবে বকতে পারো না। ঠিক আছে। আমার ঘাট হয়েছে আব্বা, মাফ করুন। নিলয়ের অঙ্গভঙ্গি দেখে কুসুম হাসল, মোজাম্মেলও হাসল, তবে বুঝতে পারল না অন্ধকারে। ঠিক আছে, যাও নিজেদের ঘরে। কুসুম ব্যথা সহ্য করতে না পেরে চিৎকার করছে, আর বাইরে নিলয় অস্থির হয়ে আছে। মোজাম্মেল নিলয়ের কাঁধে হাত রাখতে নিলয় ছলছল চোখে তাকালো। আব্বা, ওরা কি করছে বলুন তো? আমার কুসুমের কষ্ট হচ্ছে যে। ডেলিভারি পেন একটু কষ্ট হয়, মা হতে গেলে কত কষ্ট সহ্য করতে হয়। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। দুপুরের দিকেই পেন উঠেছে কুসুমের। ব্যথা সহ্য করতে না পেরে মেয়েটা জ্ঞান হারায়। দ্রুত হসপিটালে আনা হয় ওকে। মোজাম্মেল সাহস দিতে লাগলো নিলয়কে। তখনই বাচ্চার কান্নার শব্দ শোনা গেল। দুজনে চমকে তাকালো। সেই সাথে কুসুমের চিৎকার বন্ধ হলো। কিছুক্ষণ পরে নার্স সাদা তোয়ালি করে এক ফুটফুটে ছেলে বাবু এনে হাতে তুলে দিল নিলয়ের। পেছন থেকে ডক্টর বলল, আপনার বাচ্চা। নিলয় অবাক হয়ে চেয়ে রইল তার বাচ্চা। মাশাআল্লাহ। আজান দাও কানে। নিলয় আজান দিল। ছেলের কপালে চুমু খেয়ে ওপরে তাকাতেই অবাক হলো। ম্যাম আপনি? হ্যাঁ আমি। কি ভাগ্য দেখুন, আমার পোস্টিংও গত মাসে হলো, আর ভাগ্যক্রমে আপনার স্ত্রীর ডেলিভারিটাও আমার করতে হলো। কুসুম কেমন আছে ম্যাম? ভালো আছে এখন, কপাল ভালো, সিজার করতে হয়নি, নর্মালি হয়েছে। শুক্রিয়া করুন আল্লাহর কাছে। আপনার স্ত্রী ভীষণ সাহসী। নিলয় হাসল। মোজাম্মেল 2000 টাকা নার্সের হাতে তুলে দিয়ে বললেন, আপনাদের বকশিস, মিষ্টি খাবেন? নার্সটি অমায়িক হাসল। আমি কি কুসুমের সাথে দেখা করতে পারি? অবশ্যই, যান দেখা করে আসুন, সেও আপনার অপেক্ষায় আছে। নিলয় কুসুমের কাছে গেল। কুসুম চোখ বন্ধ করেছিল। নিলয়ের হাতের ছোঁয়ায় চোখ তুলে তাকালো। দুজনের চোখে আজ পানি। বাবার কোলে ছেলে। কুসুম মুগ্ধ হয়ে দেখল। নিলয় ঠোঁট ছোঁয়ালো কুসুমের কপালে। প্রশান্তিতে চোখের পাতা বুজে গেল। কি করছো তোমরা? কথা বলো না মা, দেখতে দাও। হ্যাঁ দেখতে দাও, কথা বলো না। কি সুন্দর, আহা। ওদের দেখে সামনে তাকালো কুসুম। তাতেই চোখ ছানা বড়া হয়ে গেল। সামনের ফ্ল্যাটে রুবিনা ভাবি তার মা আর তার ছোট্ট মেয়ে রুমি কি যেন একটা করছে, আর তার বাবার স্বামী ছেলে তাদের দিকেই তাকিয়ে আছে। নীল ওঠো এখান থেকে। নো মা, রুমি কি কিউট দেখো, আমার ওকে ভালো লাগছে, ওকে বিয়ে করব। কে আমার ভালো লাগছে, আজই ঘটক পাঠাবো। আর রুবিনা ভাবি তো জাস্ট। কুসুম তার 7 বছরের ছেলের কথায় যতটা অবাক হলো, তার থেকে রাগ হলো নিলয়ের কথায়। ছেলে আর ছেলের বাবার কান টেনে বলল, তবে রে দেখাচ্ছি বিয়ে করা, এই বয়সে এসে এসব। মোজাম্মেল কোনো রকম নাতিকে ছাড়িয়ে বললেন, পালাও নাতি, না হয় মা পিঠে লাঠি ভাঙবে। বাবা পালাও, মা কিন্তু তোমাকেও ছাড়বে না, পালাও পালাও। দিয়ে আমার মনে হয় তোমার সাথে আর রিলেশন রাখা হবে না। বুঝলাম না কি বললি, কথাটা আবার বল।
কথাটা শুনে কিছুটা চমকে উঠলাম। তুমি থেকে সোজা তুইতে চলে এসেছে। না মানে বলছিলাম কি, তোমার সাথে মনে হয় আমার আর সম্পর্ক রাখা হবে না। শালা ফাইজলামি করো আমার লগে। তুই আমার চিনোস আমি ক্যাডা? কি কইলি তুই? আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না? মেরে না হাত পা ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবো বলে দিলাম। সিয়ামের তো ভয়ে খাড়ায় মুইতা দেওয়ার মতন অবস্থা। ও ভাবতে লাগলো, আল্লাহর জীবন, কার সাথে প্রেম করলাম আল্লাহ জানে। একে তো পুরান ঢাকার মাইয়ারা এমনিতেই কিছুটা গুন্ডি টাইপের হয়, তার উপর সে আবার বড় লোকের মাইয়া। এর সাথে যদি ব্রেকআপ করি তাহলে তো আমি মনে হয় শেষ হয়ে যাব। কোনো মতে উল্টাপাল্টা বোঝানোই কলারটা ছেড়ে দিল। গলাটা প্রায় ব্যথা হয়ে গেছে। দেখো সাদিয়া, আমার কথাটা আগে শোনো। তোর কি কথা শুনবো? কি শোনাইবার লাগছস আমারে? তোরে কি মনে হয় আমি তোর লগে প্রেম লইয়া মস্কারা করতেছি? পুরান ঢাকার মাইয়া আমি, আর তুই আমারে কস আমার লগে সম্পর্ক রাখতে পারবি না কেন? কি হইছে তোর? খুইল্লা ক। সিসি কি বলো তুমি? এই এত মানুষের সামনে তুমি আমাকে কি খোলার কথা বলছো? হই বেশি বুঝোস খেলা। তোরে কইছি যা কইবি খুইল্লা ক, মানে বিস্তারিত বল। ও আচ্ছা, আমি আবার মনে করলাম কি না কি বলছো। বলছি তুমি একটু ভালোভাবে কথা বলো, অমন ঢাকাইয়া ভাষায় কথা বলছো কেন? আবে হালা শোন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না বুঝছস? সুতরাং বেশি রাগ উঠাইস না, যা কইবি ক। দেখো, বাসা থেকে মা বাবা বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। কস কি? তুই কি মাইয়া নাকি যে তোরে বিয়ার জন্য চাপ দিতেছে? চাপ দিলে তো আমাকেও দিব। আচ্ছা বাদ দে তো, তুই কস নাই যে তোর গার্লফ্রেন্ড আছে? তুমি তো জানোই আমার বাবা খুব রাগী মানুষ, তার সামনে আমার প্রেমের কথা বলার সাহস নেই। আর সব থেকে বড় কথা হলো, বাবা বলছে ঢাকার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। বিয়া দিব না তো তুই আমার লগে প্রেম করছিলি গালা, এইটা ক। আরে রাগ করো কেন? বাবা বলছে মেয়ে দেখতে, আর আমি দেখলেই বলে দিব নাকি যে আমি বিয়ে করব? শোনো, কালকে আমি গ্রামের বাড়িতে যাব। বাবা বলছে মেয়েকে দেখতে যাবে, আমাকেও যেতে হবে। সেখানে যাইয়া বলে দিব মেয়ে আমার পছন্দ হয়নি, তাহলে তো বিয়েটা বাদ। আচ্ছা বালা কথা। আর শুনো, এইবার গ্রামের থেকে আহনের পর আমরা দুজনে বিয়া করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে। আগে আসি তো, আমার কাজ আছে। গ্রাম থেকে আসার পরে দেখা হচ্ছে। ভালো থেকো আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। শোনো, ভালোভাবে যেও আর ফোন করো, ঠিক আছে? সিয়াম শুধু মাথাটা ঘুরিয়ে আচ্ছা বলে হোস্টেলে চলে আসলো। আচ্ছা আসুন পরিচয় হওয়া যাক। আমি সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষে পড়ালেখা করছি। আর যার সাথে কথা হচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। আমরা দুজন ক্লাসমেট। কোনোভাবে পরিচয় হয়েছিল, সেটা না জানলেও চলবে, হয়তো পরে জানতে পারবেন। আসলে ওকে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, পুরাই প্যারা। প্রেম করে কিনা জানি না, তবে সবসময় ওর শরীরের অঙ্গভঙ্গি আমার কাছে পছন্দ হয় না, যার ফলে ওর থেকে দূরে থাকার চেষ্টা করি। হুট করে ব্রেকআপ করতে পারছি না, দেখলেনই তো কেমন ডেঞ্জারাস মেয়ে। তবে বিয়ের বিষয়টা সত্য, বাবা মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিছুতেই মানছে না। বলেছিলাম পড়াটা শেষ করে না হয় বিয়েটা করে নিব, কিন্তু তা হচ্ছে না। তাই কালকে বাড়িতে যাওয়ার পর মেয়ে দেখতে যাব। আবার অন্য দিক দিয়ে ভাবলেও সাদিয়ার হাত থেকেও বাঁচা যেতে পারে বিয়েটা করলে। মেয়েটা আমার সমবয়সী, বাবা কখনোই মেনে নেবে না। তার উপর ঢাকার মেয়ে, বাবা তো সহ্যই করতে পারবে না। সাদিয়াকে আমি বন্ধু হিসেবে নিতাম প্রথম দিকে, কিন্তু সে হয়তো আমাকে বেশি কিছুই ভাবতো, অনেকটা কেয়ারও করতো, যার ফলে ওর সাথে রিলেশন হয়ে যায়। তবুও নিজেকে ওর সাথে যথেষ্ট দূরে রাখি। সাদিয়াও বুঝে কিন্তু কিছু বলে না। মাঝে মাঝে ওর ভাবভঙ্গিতে মনে হয় ও হয়তো আমার সাথে মজা করছে। হুট করে একদিন বলে দিবে আমি তোর সাথে মজা করছিলাম। সে যাই হোক, অনেক হলো। হোস্টেলে সে নিজের জামা কাপড় গুছিয়ে প্যাক করে রেখে দিলাম। প্রায় 6 মাস পর গ্রামে যাব। আসলে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল, তাই বাড়িতে যাওয়া হতো না। হ্যালো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা নাস্তা করে বের হয়ে পড়লো সিয়াম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। আগের বাসটা 10 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। আবার নতুন করে বাস আসতে প্রায় আরো 30 মিনিট লাগবে। কি আর করার, বাসে উঠে বসে আছে। এমন সময় সাদিয়ার ফোন। হ্যালো, কোথায় তুমি? আমি তো বাসে বসে আছি। ও বাস কি ছেড়েছে? না, আরো 10 মিনিট পর ছাড়বে বলেছে। ও আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যেও। আর শোনো, তাড়াতাড়ি ফিরে এসো। আর শোনো, যদি শুনি যে বিয়া কইরা ফেলছস তাহলে কি করবো তুই ভাবতেও পারবি না, বুঝছস? আচ্ছা রাখলাম, পৌঁছে ফোন দিবা কিন্তু। সকাল হতেই ফোনেই থ্রেড দিয়ে দিল। সিয়াম তো বুকের বাপাশে হাত দিয়ে ছিটের সাথে হেলান দিয়ে পড়ে গেল। মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়েছে। ভাই ভাই, কি হয়েছে আপনার? মরে গেছেন না কিছুক্ষণ পরে মরবেন? অমন করে পড়লেন কেন?
কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কি বলে, মরে গিয়েছে না কিছুক্ষণ পরে মরবো? পাগল নাকি লোকটা? না ভাই, কিছু হয় না, এমনি একটু হেলান দিয়েছিলাম। ও আচ্ছা। বাসটা ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে একভাবে বাহিরে তাকিয়ে দেখছে ব্যস্ত এই শহরটাকে। বাসায় পৌঁছতে প্রায় 6 ঘন্টা লাগবে। যদি রাস্তায় জ্যাম না থাকে তো আরো আগেই পৌঁছে যাবে সে। তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। বাড়িতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ঘড়ির কাঁটায় 3টার আশেপাশে বাজে। মা তো ওকে দেখে বেজায় খুশি। তুই পচা বাড়িতে আসতে যাস না? কি করবো বলো, পরীক্ষা ছিল যে, সেজন্য আর আসা হয়নি। আচ্ছা বাদ দে, এবার এসেছিস যখন 10 দিনের আগে যেতে পারবি না। তোকে তো বিয়ে করিয়ে তবেই পাঠাবো। কি শুরু করলে বলো তো মা? আসতে পারলাম না আর বিয়ের কথা শুরু করে দিলে। আমিও তো কিছু বুঝি না। তুই বাড়িতে থাকিস না, তোর বাবাও সারাদিন বাজারে থাকে, আমাকে একা একা বাড়ি থাকতে হয়। তাই এখন বিয়ে করে সোজা বউমাকে নিয়ে আসবো, কথা তো বলা যাবে। ধুর, আমি ওসব বিয়ে এখন করতে পারবো না। আগে পড়াটা শেষ করে নি, তারপর না হয় বিয়ে করবো। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? কেন, বউ কি রাক্ষস? তাছাড়া আমাদের কম আছে নাকি? ধুর, ভালো লাগে না সবসময় বিয়ে বিয়ে। চুপ, আর একটা কথাও বলবি না, যা ফ্রেশ হয়ে আয়। কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল সিয়াম। কেমন লাগে বলুন তো, বাড়িতে আসতে না আসতেই বিয়ের কথা শুরু করে দিয়েছে। রাতে বাবা বাসায় আসলে একসাথে খেতে বসলো ওরা। সিয়াম শোন, আসছিস যখন একবার তোকে বিয়ে না দিয়ে যেতে দিচ্ছি না। তোর আম্মু আমাকে সব সময় বলে ছেলেকে বিয়ে দাও না কেন, একটা বৌমা আনো। তাই ভাবছি কালকে তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি। কালকেই যাব মানে? কিন্তু বাবা আমি তো কি কোনো মেয়েকে ভালোবাসিস? না মানে? না মানে কি বল? কিছু না, বলছিলাম বিয়েটা আরো পরে করলে হয় না? যদি বলো তো আমি মেয়ে দেখতে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিয়ে পরে করলেও তো হয়। চুপ, বেশি কথা বলবি না। তোকে যা বলা হবে তাই করবি, ঠিক আছে? কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালো জানি। তারা কোনো কথাই শুনবে না। ওদিকে সাদিয়া ফোন দিয়ে চলেছে, মা বাবার জন্য ধরতেও পারছে না সিয়াম। কি হলো, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? না, তেমন কোনো জরুরি ফোন না, আমার বন্ধু ফোন দিয়েছে, খাওয়া শেষ করে ফোন দিয়ে দিব আমি। ও আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো ও। ওই ফোন ধরতে এতক্ষণ লাগে? কখন থেকে ফোন দিচ্ছি? আরে বাবা ছিল যে সাথে, তাছাড়া তখন আমি খাচ্ছিলাম। ও, তা কেমন আছে তোমার বাসার সবাই? ভালো আছে। কি করো? কি করব, বসে আছি। আগে বলো, পৌঁছে আমাকে ফোন দাওনি কেন? অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ও আচ্ছা, রাখলাম, আম্মু আসছে। ওই সিয়াম, কি হলো, উঠছিস না কেন? ওঠ। কি হয়েছে, সকাল করে ডাকছো কেন? চুপ কেন, কথা হবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব, তোর বাবা নিচে অপেক্ষা করছে। মেয়ে দেখতে মানে কি? তোমরা যাও, আমি পারবো না। পারবি না মানে? তোর বাবাকে ডাক দিব? আমার বাবাকে ডাকতে যাবে কেন? কালকে আসলাম আর আজকে মেয়ে দেখতে যাব, 2 দিন বাদে যাই। বেশি কথা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। ঠিক আছে যাচ্ছি, তবে একটা শর্ত। কি? মেয়েকে যদি পছন্দ না হয় তো বিয়ে করব না। আচ্ছা, না করলি? বাথরুমে এসে একটা ভয়ঙ্কর হাসি দিল। ওখানে যাবে, মেয়ে দেখেই বলে দিবে মেয়েকে পছন্দ হয়নি, ব্যাস কাজ হয়ে গেল। তারপর আবার নিশ্চিন্তে ঢাকায় চলে যাবে। ফ্রেশ হয়ে বাইরে এসে রেডি হয়ে বের হয়ে পড়লো। গাড়িটা একটা দোতলা বিশিষ্ট বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাইরে থেকে বেশ সুন্দর জায়গাটা। বাড়ির ডান পাশেই রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। বাড়িটার ভেতরে বসে আছে মেয়েটা, নাকি তার রুমে বসে আছে, রেডি হচ্ছে। অসহ্য লাগছে অনেক। কখন আসবে আর না বলেই তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে ও। সারা ঘরে তাকিয়ে দেখলো মেয়েটার কোনো ছবি নেই। একটা মেয়ের ছবি আছে, ছোটবেলার মনে হয়। তাদের ছোট মেয়ে হবে হয়তো। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েকে সামনে আনা হলো। মাথায় ঘোমটা দেওয়া, চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়ের মা তার মাথা থেকে ঘোমটা সরাতেই যেন থ হয়ে গেল। একভাবে মেয়েটির দিকে অপলক ভাবে তাকিয়ে আছে সিয়াম। সেও সিয়ামের দিকে অবাক হবার দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখছে তা কি আসলেই সত্যি? ওর সামনে বসে আছে ওরই প্রাক্তন প্রেমিকা নীলা, যে কিনা 2 বছর আগে সিয়ামকে একা নিঃশেষ করে চলে গিয়েছিল। নিজের মাথার উপর যেন সেই 2 বছর আগের চিন্তা ঘুরপাক খাচ্ছে, যখন তার সাথে জমিয়ে প্রেম করছিল সে। কি রে সিয়াম, কি হলো তোর? না না না, কিছু না। কি হয়েছো তোর? অমন ভাবে কথা বলছিস কেন, কোনো সমস্যা? না, আমার কিছু হয়নি, আমার মাথাটা প্রচন্ড ব্যথা করছে, আমি চলে গেলাম।
বলেই বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথাটা কোনোভাবেই কাজ করছে না। সেই চিরচেনা মুখ, কাজল কালো চোখ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক বারবার ভেসে উঠছে। কোনোভাবে বাড়িতে এসে নিজের রুমে শুয়ে পড়ল। মা বাবাও আসলেন কিছুক্ষণ বাদে। সিয়াম, কি হলো তোর? ওভাবে চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না, আর আর কি? আমি এই বিয়েটা করতে পারবো না। পারবি না কেন? মেয়েটা তো দেখতে সুন্দর। তাও আমি পারবো না। কেন পারবি না? তাছাড়া আমরা তো আরো আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। বিয়ে ঠিক করে আসলে মানে কি, আমাকে জিজ্ঞেস করবে না? অত কিছু জানি না, মেয়েকে আমার পছন্দ হয়েছে, সুতরাং তোর বিয়েটা হচ্ছে। দেখ, তোর বাবা ও আমাদের মান সম্মানের বিষয়। দূর। আচ্ছা বাদ দে, ভালো না লাগলে ঘুমিয়ে পড়। বলেই মা রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারল না। যে নীলা 2 বছর আগে আমাকে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে বিয়ে করার জন্য রাজি হতে পারে? নাকি এটাও তার অন্য কোনো ছলনা? না, এই বিয়ে কখনোই করতে পারবো না, যেভাবে হোক বিয়েটা করতে পারবো না। পরের দিন সকালে নিজের ব্যাগ গুছাচ্ছে সিয়াম। তখনই মা আসলো রুমে। কি রে সিয়াম, ব্যাগ গোছাচ্ছিস কেন? মা, আমাকে আজকেই ঢাকা যেতে হবে। বিকালে খুব জরুরি একটা পরীক্ষা আছে। মানে কি? তোর না কয়েকদিন পর বিয়ে, আর তুই আজকেই ঢাকা যাবি? জরুরি পরীক্ষা আছে, না দিলে আমাকে আর সামনে পরীক্ষা দিতে দিবে না। সত্যি পরীক্ষা আছে নাকি মিথ্যে বলছিস? আজব, তোমাকে কেন মিথ্যা বলতে যাব? বিয়ের জন্য চলে যাচ্ছিস না তো? আরে বাবা না, বিয়ের আগে চলে আসবো। দেখিস তোর বাবার সম্মানটা নষ্ট করিস না। আচ্ছা। বলেই বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটির মাঠে বসে আছে। কি হয়েছে তোমার? পরশু ঢাকা থেকে গেলে আর আজকেই চলে আসলে? না, কিছু হয়নি। কিছু না হলে তুমি চলে আসলে কেন? এমনি। মানে মানে কি কোনো কারণ ছাড়া আসছো নাকি? বলো না কি হয়েছে। কোনো পার্সোনাল ম্যাটার নাকি আমাকে বলা যায় না? আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? বাড়িতে যাবার সাথেই বিয়ে ঠিক করে ফেলেছে? হুম। ঠিক করেছো তো ভালো কথা, কিন্তু চলে আসলে কেন বিয়েটা না করে? তাতে কি, আমার বিয়েটা হয়ে গেলে তুমি খুশি হতে? অমন করে বলছো কেন? বাড়িতে গেলে তো বিয়ে করার জন্য, আর না করে আসলে তাই বললাম। সাদিয়া প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলবা তো তোমার কি হয়েছে? সেই আসার পর থেকেই দেখে আসছে মুখটা বাংলার 5-এর মতো করে বসে আছো। আচ্ছা সাদিয়া, তোমাকে কিছু কথা বলবো, মন খারাপ করবে না তো? মানে কি বলবে? কোনো খারাপ কিছু না তো? তেমন কিছু না, তবে আজ কেন জানি না তোমাকে আমার কথাগুলো বলা উচিত, না হলে নিজের কাছে কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। কি কথা তোমার? বাড়ি থেকে তো আবার সত্যি তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি রাজি হয়ে যাওনি তো? আরে তেমন কিছু না, অন্য কথা। কি সবটা বলবা তো? অত পেঁচানোর কি আছে? তোমার সাথে রিলেশনে জড়ানোর আগে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। মানে কি বলছো তুমি? দেখো, আমার সাথে কিন্তু ফাইজলামি করবা না। ফাইজলামি করছি না, যা সত্যি সেটাই বলছি। শুধু কি একটা মেয়ের সাথেই রিলেশনে গেছিলি নাকি আরো মেয়ে আছে? দেখো সাদিয়া, রাগ না করে আগে আমার কথাটা তো বলতে দিবে। কি কথা শুনবো তোর? আমি তো মনে করেছিলাম তুই ভালো, তাই তোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। শেষমেশ তুই কি না আমাকে ধোকা দিলি? তুমি আমাকে যেমন ভাবছো ঠিক তেমনটা না। কি তেমনটা বল? আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর যদি তুমি মনে করো যে আমি খারাপ, তাহলে যা বলবে আমি তাই করব। ঠিক আছে বলো। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা, বেশ ভালোভাবে প্রস্তুতিটা নিয়েছি যে ভাবি হোক ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার প্রথম দিন সকালে খুব ভোরে উঠে ভালোভাবে নিজের পড়াটা শেষ করে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হব। আম্মু, কোথায় গেলে তুমি? আসছি। তাড়াতাড়ি, আজকে প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে। আরে বাবা আসছি। আচ্ছা তাড়াতাড়ি হা কর, রেডি হতে থাক আর আমি খাইয়ে দিচ্ছি। রেডি হচ্ছে আর আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা আম্মু, আমি রেডি হয়ে গেলাম। ভালোভাবে যা, আর সবকিছু দেখে শুনে তারপর লেখা শুরু করবি। খেয়াল রাখিস কেউ আবার নকল এনে অন্যের পায়ের নিচে ফেলে দেয়, মাঝে মাঝে নিচে খেয়াল করবি, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে, আমি গেলাম। হল পড়েছে আমাদের স্কুল বাদে অন্য একটা স্কুলে, আগে তেমন যাওয়া হয়নি, সেদিকে চিনিও না তেমন কিছু। সারাদিন বাড়িতে থাকলে যা হয় আর কি। স্কুলে আসার পর নিজের সিট নাম্বার খুঁজতে গিয়ে অবস্থা প্রায় নাজেহাল। শুনেছিলাম আমাদের সাথে নাকি ওখানকার গার্লস স্কুলের মেয়েরা পরীক্ষা দিবে, তাই আগের থেকে পরিপাটি হয়ে এসেছি। যদি কোনো মেয়ের সাথে পরিচয় হওয়া যায় তো ওই আর কি। ক্লাসের ভিতরে বসে আছে অনেক মেয়ে পড়েছে, কোনটা রেখে যে কোনটার সাথে পরিচয় হবো ভাবতেই পারছিলাম না। সব বন্ধুদের পাশের সিট একটা করে মেয়ে পড়েছে।
আমার সিটের পাশেও কারো নাম্বার আছে, তবে সে আসেনি। দোয়া করি যেন কোনো এক সুন্দর মেয়ে আমার পাশে পড়ে। পরীক্ষা প্রায় শুরু হওয়ার পথে, তবে আমার পাশে যে বসবে সে আসেনি। কিছুক্ষণ বাদে স্যার আসলেন ক্লাসে। মনে মনে আফসোস করতে থাকলাম, শালার কি কপাল, স্কুলে থাকতে তো কোনো মেয়ে ছিল না, এখানেও মনে হয় হবে না। স্যার ভেতরে আসবো? কণ্ঠটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে এক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলো ফ্রেমের বড় চশমা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখে যেন মেয়েটার দিকে হা করে তাকিয়ে আছি। পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিলাম, কোথাও আবার কোনো সিট ফাঁকা আছে নাকি। না, খালি নেই। যাক, মেয়েটা তাহলে আমার পাশেই বসবে। আসতে দেরি করলে কেন? স্যার আসতে দেরি হয়ে গেছে, তারপর আবার হলো নাম্বার খুঁজতে গিয়েও দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সিট কোনটা। মেয়েটা ক্লাসের ভিতরে আমার পাশের সিটে এসে নাম্বারটা দেখে বসে পড়ল। নিজেকে কিছুটা ঠিক করে নিল। বললাম, হ্যালো। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবার খাতা নিয়ে বৃত্ত ভরাট করতে শুরু করে দিল। আসতে দেরি করলেন যে? আপনি কি ঠসা? স্যারকে বললাম, শুনতে পাননি? আর কিছু না বলে নিজের লেখায় মনোযোগ দিলাম। বুঝতে পারছি সুন্দর হওয়ার জন্য কিছুটা অহংকার আছে তার মধ্যে। প্রথম 2টা পরীক্ষা বেশ ভালোভাবেই দিয়েছে। দুই দিনে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আর কোনো কথা বাড়াইনি। আজকে গণিত পরীক্ষা প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম, ভালোই, আমার জন্য সহজ হয়েছে, কমন আছে। একভাবে অঙ্ক করছি, মনে হলো পাশের থেকে কেউ যেন আমার পেটে কলম দিয়ে গোতা দিল। মেয়েটার দিকে তাকালাম। 3 নাম্বার অঙ্কটা করছেন? সিয়াম হ্যাসূচক জানালো, প্লিজ আমাকে একটু দেখান। আমি আর সেদিকে না তাকিয়ে নিজের অঙ্ক করায় মনোযোগ দিলাম। অনেক ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি যে 2 দিন আমার সাথে কথা বলতে চাইনি, আজ নিজেই বলছে অঙ্কটা দেখাতে। আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা তার কলমের খাপ প্রায় কামড়িয়ে আলু ভর্তা বানিয়ে ফেলেছে। আর ওদিকে তাকাচ্ছে, কারো কাছ থেকে কোনো কিছু দেখা যায় কিনা। বুঝতে পারলাম মেয়েটার অঙ্ক কমন পড়েনি। স্যার অন্যদিকে তাকাতেই মেয়েটাকে ডেকে অঙ্কটা একবার দেখালাম। আর একটু দেখান, হয়ে গেছে, গ নাম্বারের শেষের টুকু। অঙ্কটা দেখি আবারও নিজের পরীক্ষা দেওয়ার ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে আবারও কলম দিয়ে গোতা দিল। আমি বললাম, কি? 6 নাম্বার অঙ্কটা করছেন? হুম। প্লিজ দেখান না, প্লিজ। আপনার কি অঙ্ক কমন পড়েনি? না। কি আর করার, একে একে প্রায় 4টা অঙ্ক দেখালাম। পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কে কেমন পরীক্ষা দিল। ধন্যবাদ আপনাকে। কেন? আজকে আপনি না থাকলে তো আমি মনে হয় এবার আর পাশ করতেই পারতাম না। না, ঠিক আছে। আমি নীলা, আর আপনি? আমি সিয়াম। আচ্ছা আসি, ভালো থাকবেন। আপনিও। নীলা চলে গেল। সিয়াম বন্ধুদের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। সিয়াম, পড়া হয়েছে তোর? না, আর কিছু বাদ আছে। মানে কি, পরীক্ষা দিতে যাবি না? 8টা বাজতে চললো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। যাও, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, সময় হয়নি, তাই গেট খুলেনি। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে আপনি করে বলার দরকার নেই। তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি করে বলবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম 2 দিন যে কথা বলেছিলাম না, তার জন্য মন খারাপ করনি তো? আরে না। আসলে কি জানো, আমি কোনো অপরিচিত ছেলের সাথে তেমন বেশি কথা বলি না। ও আচ্ছা। তা আজকের পরীক্ষায় প্রস্তুতি কেমন নিয়েছো? মোটামুটি ভালোই। তুমি? ভালো। চলো ক্লাসে যাই, গেট খুলতে আসছে। পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে গিয়ে বসলো ওরা। একে একে প্রায় সবগুলো পরীক্ষা শেষ। নীলার সাথে প্রায় বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। শেষের দিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছিল। আচ্ছা নীলা, রাগ না করলে একটা কথা বলি? বলো। বলছিলাম আমাদের পরীক্ষা তো শেষ, আবার কখনো কোনোদিন যোগাযোগ হবে কিনা জানি না। যদি তোমার নাম্বারটা দিতে ভয় নেই, রোজ রোজ ফোন দিয়ে তোমাকে বিরক্ত করব না, মাঝে মাঝে ফোন দিব। ওর কথা শুনে নীলা হেসে উঠল। হাসছো কেন? আমি কি খারাপ কিছু বলছি? আরে না, এমনি। তুমি কত বোকা। কেন? আরে আমরা তো বন্ধুর নাম্বার চাইছো, ভালো কথা। অত কথা বলার দরকার কি? না মানে মনে করেছিলাম তুমি যদি খারাপ ভাবো। আচ্ছা বাদ দাও, আমি তো তেমন ফোন ব্যবহার করি না, আম্মুরটা মাঝে মাঝে ব্যবহার করি। বরং তোমার নাম্বারটা দাও, আমিই যোগাযোগ করব। ঠিক আছে। তাড়াতাড়ি প্রশ্নের এক পাশ ছিঁড়ে নাম্বার লিখে ওর হাতে দিলাম। আচ্ছা নীলা, আরেকটা কথা বলি। বলো। চলো না কোথাও থেকে আজকে ঘুরে আসি, তারপর বাসায় যেও। না, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আম্মু চিন্তা করবে। ও আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দেই। না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ভালো থেকো, গেলাম। সিয়ামও বাসার দিকে রওনা দিল। নীলার জন্য কেমন যেন খারাপ লাগছে, বুঝতে পারছে না মনের মাঝে এমন বিরাজ করছে কেন।
মনে হচ্ছে যেন কেউ ওর থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, যাকে আর ফিরে পাবে না। পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন, কিন্তু নীলা এখনো ফোন দেয়নি। বুঝতে পারছে না সে কি পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেল। সারা দিন ফোন হাতে নিয়ে বসে থাকে, এই বুঝে নীলা ফোন দিল। কখনো কখনো যখন অপরিচিত নাম্বার থেকে মিসড কলও আসে, সাথে সাথে ব্যাক করে, এই বুঝে নীলা ফোন দিয়েছে। কিন্তু আশায় গুঁড়ো বাড়ি। সন্ধ্যের দিকে বাসার ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার। বেশ আগ্রহ নিয়ে কলটা রিসিভ করলো। যদি নীলা হয়তো। হ্যালো। নিশ্চুপ, কোনো কথা নেই। হ্যালো, কে বলছেন? নীলা বলছিলাম। নীলা, তুমি কেমন আছো? কি হয়েছে? তোমার সেই পরীক্ষা দিয়ে গেলে আর ফোন দিলে না, কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে থামো, একেবারে সব কথা শেষ করে ফেলবে নাকি? আগে বলো, ফোন দাওনি কেন? তোমাকে বললাম না এটা আমার আম্মুর ফোন, কথা বলতে সমস্যা হয় সেই জন্য। ও, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কি করতেছো? এই বসে আছি, পরীক্ষা তো শেষ। কোথাও ঘুরতে যাওনি? না, তুমি কোথায়? বাড়িতেই আছি, ভাবছি কালকে মামা বাড়িতে ঘুরতে যাব। ও আচ্ছা। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। যাক, কিছুটা ভালো লাগছে। অবশেষে নীলার সাথে কথা বলতে পারলো সিয়াম। নীলা নাম্বারটা জানু নামে সেভ করে রাখলো। জানি না জানু বলে কখনো ডাকার সুযোগটা পাবে কিনা। লিখে রাখায় তো দোষ নেই। তারপর থেকে নীলার সাথে 1-2 দিন পর পরই কথা হতো, যা সিয়ামের কাছে খুবই বিরক্তকর ছিল। মন চাইতো সব সময় কথা বলতে, কিন্তু ফোনটা তার মায়ের হওয়ায় তার হয়ে ওঠে না। তাই সিদ্ধান্ত নিল নীলাকে একটা ফোন কিনে দিবে, যাতে সবসময় কথা বলতে পারে। সিয়ামের নিজের কাছে জমানো প্রায় 2000 টাকা ছিল। আম্মুর কাছ থেকে এটা সেটা বলে আরো কিছু টাকা নিয়ে একটা সুন্দর দেখে বাটন ফোন কিনে নিল নীলাকে দেওয়ার জন্য, যাতে সবসময় কথা বলা যায়। হ্যালো নীলা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি? কালকে কিন্তু কেন? এমনি, সেই পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা হয়েছিল আর দেখা হয়নি, তাই আর কি। ঠিক আছে, কালকে বিকেলের দিকে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের সামনে অপেক্ষা করো। ঠিক আছে। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। আচ্ছা। মনের মাঝে কেমন যেন এক অজানা অনুভূতি বিরাজ করছে। কেমন যেন করছে আবার কতদিন পরে নীলাকে দেখতে পাবে। হয়তো নীলাকে সে ভালোবেসে ফেলেছে, নয়তো কেন ওর জন্য এত আগ্রহ দেখা করার, কথা বলার, পাশে থাকার। ও ভাবলো কালকে নীলাকে ওর ভালোবাসার কথা বলে দিবে। পরের দিন বিকেলে সেই স্কুলের পাশে এসে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলো নীলা আসছে। একটা মেরুন কালারের জামা পরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না, তোমাকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, তাই নাকি? হুম। তা কি জন্য দেখা করতে বললে? দেখা করার জন্য কি কোনো কারণ থাকে নাকি? আছেই তো, বোঝা যাচ্ছে। তোমার হাত পেছনে রেখেছো কেন? কি আছে হাতে দেখি? দেখবে তো, তবে তোমাকে তার আগে একটা কথা বলার ছিল। বলো। আমি বেশি কথা পেঁচানো পছন্দ করি না, যা বলার সোজা সাপটাই বলি। বুঝলাম, কি বলবে সেটা তো বলো। নীলা, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? কথাটা বলে নীলার মুখের দিকে তাকালো সিয়াম। হঠাৎই নীলার হাসি মুখটা কেমন যেন বিলীন হয়ে গেল। মনে হয় মন খারাপ করেছে। কি হলো, চুপ করে আছো যে? সিয়াম, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম আর তুমি তার এই প্রতিদান দিলে। নীলার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। তাহলে কি নীলা ওকে ভালোবাসে না, শুধুই বন্ধু ভাবে? মাথাটা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে রইল সিয়াম। সব সময় ভালোবাসবে তো? সামনে দাঁড়িয়ে থাকা নীলাই বলল কিনা দেখার জন্য মাথাটা উঁচু করে দেখলো। কি হলো বলো, সব সময় ভালোবাসবে তো? কথাটা শুনে যেন রবি সিমের মতো আপন শক্তিতে জ্বলে উঠল সিয়াম। হ্যাঁ। আচ্ছা এখন দাও, কি এনেছো আমার জন্য দেখি। পেছন থেকে নীলার জন্য আনা ফোনটা বের করে দিল। কি আছে এটার ভেতরে? একটা মোবাইল আছে। মোবাইল? কিন্তু কেন? যাতে সবসময় তোমার সাথে কথা বলতে পারি। দেখো না, তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে সমস্যা হয়। ওলে বালে, আচ্ছা ঠিক আছে দাও। চলো একটু একসাথে পাশাপাশি চলি। চলো। নীলার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর বাসায় চলে গেল আর সিয়াম ওর বাসায় চলে আসলো। তারপর থেকে রোজ ফোনে কথা হতো, তবে বেশি বলতে পারতো না। কিছুক্ষণ কথা বলার পরেই বলতো আম্মু আসতেছে। নীলার মায়ের উপর বেশ রাগ হতো। সবসময় কেন কথা বলার মাঝে চলে আসতে হবে। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর।
ভাগ্যচক্রে দুজনে একই কলেজে ভর্তি হয়েছিল। প্রথম ইয়ার ফাইনালে নীলার রেজাল্টটা খারাপ হয়েছিল, যার জন্য নীলা সিয়ামকে কিছুদিন ইগনোর করে চলেছে। রেজাল্ট খারাপ করেছে তাই সিয়ামও কিছু বলেনি, কিন্তু বর্তমানে নীলা একটু বেশি ইগনোর করছে বোধ হয় ওকে। ফোন দিলে ধরতে চায় না, মেসেজেরও রিপ্লাই দেয় না। কলেজেও ঠিক মতো আসে না। সিদ্ধান্ত নিল নীলা কালকে কলেজে আসলে জিজ্ঞেস করবে। পরের দিন কলেজে সকালে নীলাকে অনেকবার ফোন দেওয়ার পর ধরেছিল, তাই ওকে কলেজে আসতে বলেছিল। দুজনেই ক্যাম্পাসে বসে আছে। নীলার দিকে তাকিয়ে দেখলো সে শুধু এদিক সেদিক তাকাচ্ছে। বুঝতে পারলো বিরক্ত বোধ করছে। নীলা, আমাকে একটা কথা বলবে? কি? তুমি ইদানিং দেখছি আমার সাথে তেমন কথা বলতে চাও না, ইগনোর করছো, কি হয়েছে তোমার? কোথায় ইগনোর করছি? তাহলে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আর এদিকে ওদিকে কি দেখছো? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা আমি গেলাম, ক্লাস শুরু হয়ে যাবে। আগে আমার প্রশ্নটার উত্তর দাও। হাত ছাড়ো। কেন, কি হয়েছে? তোমাকে হাত ছাড়তে বলেছি, ছাড়ো। সিয়ামও ছেড়ে দিল। তুমি জানতে চাও না কেন ইগনোর করি? কারণ তোমাকে আমি আর ভালোবাসি না। কথাটা শোনার জন্য হয়তো সিয়াম প্রস্তুত ছিল না। মানে? মানে আবার কি, শুনতে পাওনি? তুমি আমার সাথে ফাইজলামি করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করছি? কিন্তু আমি কি করেছি সেটা তো বলবে। তুমি কিছুই করনি, যা করার সব আমি করেছি। মানে? মানে তোমার সাথে আমার রিলেশনে জড়ানোটাই ভুল ছিল। তুমি আসতো একটা বেড়া। কি বলছো নীলা? হ্যাঁ ঠিকই বলছি, সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করবা। যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে জড়াতাম না। তোমাকে ফোন দিয়ে খোঁজ নেই কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি নীলা। এটা ভালোবাসা না, আবেগ। আবেগের বশে কথাগুলো বলছো। আমিও এতদিন সেই আবেগেই বন্ধে ছিলাম, এখন বুঝতে পারছি। সুতরাং আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। নীলা, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি যদি বলো তো আমি আর রোজ রোজ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করব না, তোমাকে জ্বালাবো না। যখন তুমি ফ্রি থাকবে শুধু 2-3 মিনিট কথা বললেই হবে। তবুও রিলেশনটা নষ্ট করো না। দেখো সিয়াম, আমি কারোর সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার জন্য আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও আর 2 দিন বাড়িতে আরাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ক্যাম্পাসেই বসে রইল সিয়াম। নীলা এটা কিভাবে পারলো? বেশ শান্তভাবেই ওর সাথে ব্রেকআপ করে দিল। জোরে হামাও করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু পারলো না। আশেপাশে অনেক মানুষ রয়েছে। চুপটি করে বাসায় চলে আসলো। তারপর থেকে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যেই আবদ্ধ করে রাখতো। নীলার ফোন বন্ধ থাকে সব সময়। কলেজে গেলেও কথা বলতে চায় না, তাই আর যায় না। ওর সাথে দেখা হওয়ার পর কথা না বললে যে কষ্ট পাবে, তার থেকে দেখা না হলে কষ্ট হয়তো কিছুটা কম পাবে, সেটা ভেবেই বাড়িতে বসে থাকে সিয়াম। কথাগুলো শেষ করে পাশে বসে থাকা সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো তার চোখের কোণায় বিন্দু বিন্দু জল জমে আছে। সিয়ামের চোখটাও ভিজে উঠেছে। তারপর আর কি, যা হবার তাই হলো। ওর সাথে যোগাযোগ বন্ধ, ব্যাস। না তারপর কি হলো? না, সত্যি না নাকি আমাকে বলতে চাও না আর কিছু? সবই তো বললাম। তো এতদিন আমাকে কিছু বলনি কেন? এমনি বলা হয়ে ওঠেনি, তাছাড়া আজকেও হয়তো বলা হতো না। শুধু শুধু কি? তোমাকে বললাম না, বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আর যার সাথে করেছে সে আর কেউ না, নীলা। মানে কি? তোমার বাড়ি থেকে জানতো যে তুমি নীলাকে ভালোবাসতে? না, কিভাবে জানবে? বলেছিলাম না তো, জানতে পারলে না ঠ্যাং ভেঙে দিত। আচ্ছা তাই নাকি? আচ্ছা সিয়াম, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আমার খুব ভয় হচ্ছে যদি তুমি নীলাকে এখন বিয়ে করে নাও, কারণ সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। সাদিয়া হতে পারে, নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চলে গিয়েছে। তুমি আছো এখন আমার। তবুও আমাকে বিয়ে করতে পারবে? বিশ্বাস করো, আমি তোমার মা বাবার সাথে কখনোই ঢাকার ভাষায় কথা বা খারাপ ব্যবহার করব না। শুধু তুমি আমার পাশে থেকো। যে ধরার মাঝে বোঝা যাচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে। হারানোর ভয় যেমনটা সিয়াম উপলব্ধি করেছিল, সে কি সেই পুরনো প্রেমের সাড়া দিয়ে সাদিয়া নামের মেয়েটাকে কষ্ট দিতে পারবে? সেও কি পারবে তাকে ছেড়ে থাকতে? ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে সিয়ামও বুঝতে পারে। না, যে করেই হোক কালকে সাদিয়াকে নিয়ে দরকার হয় বাড়িতে যাবে। বাবা যেটাই বলুক না কেন বোঝানোর চেষ্টা করবে। কি হলো, কি ভাবছো? কিছু না। আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা, কালকে কি তুমি আমার সাথে আবার গ্রামে যেতে পারবে? হ্যাঁ। কিন্তু তোমার বাসায় কি বলবে? তারা তোমার ব্যাপারে জানে, তাদেরকে তোমার কথা বলেছিলাম। বলো কি, তারা মেনে নিল? কেন নিবে না? এক বাপের এক মেয়ে। বাপ আবার কারো একটা ছাড়া দুইটা হয় নাকি? ধুর, ফাইজলামি করো না তো। আচ্ছা, সন্ধ্যা হতে চলো, চলো বাসায় যাওয়া যাক। আর কালকে সকালে আমরা যাচ্ছি। ঠিক আছে। হোস্টেলে চলে আসলো সিয়াম। রাতে শুয়ে আছে, সাদিয়াকে পুরোটা বলা হয়নি।
কেনই বা নীলার সাথে তার যোগাযোগ হয়নি সেটা ভাবছে। ইন্টারের টেস্ট পরীক্ষার মাত্র 10 দিন বাকি, এমনটাই শুনেছিল বন্ধুদের কাছে। আসলে তারপর থেকে আর কলেজেই যাওয়া হয়নি। নীলাকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। অবশ্য ওর ফোনটা প্রায়ই বন্ধ থাকতো। স্যারা বলেছে কলেজে না গেলে নাকি পরীক্ষা দিতে দিবে না। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। নীলাকে দেখলো আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে দেখা, সেই চিরচেনা মুখ, মুখের হাসিটাও রয়েছে হালকা। কথা বলতে খুব ইচ্ছে করছে। ধীর গতিতে তার কাছে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন তাদেরই কলেজের ক্লাসমেট নিলয় এসে নীলার গায়ে ধাক্কা দিয়ে দাঁড়ালো। বিষয়টা হয়তো দেখার জন্য প্রস্তুত ছিল না, তবুও ভাবলো একই ক্লাসে বন্ধু হতে পারে। তবে বেশ ঘনিষ্ঠভাবে একে অন্যের সাথে কথা বলছে। হাই নীলা। নীলা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। কেমন আছো? ভালো। তোমার এই অবস্থা কেন? তোমার জন্য। মানে ফাজলামি করছো? আবেগটা বুঝি কাটেনি এখনো? ওসব বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করো, বুঝলে? আর হ্যাঁ, ওকে তো চিনোই, নিলয় আমার বয়ফ্রেন্ড। কিছুটা ধাক্কা খেলো। ভয় নেই, পড়ে যায়নি। মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হয়তো নীলাকে না দেখে বুঝতে পারতো না সিয়া। নীলার জন্য মন খারাপ করছে না, বরং ঘৃণা হচ্ছে তার উপর। কিভাবে সে পারলো ওকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে। সেদিনের মতো বাসায় চলে আসলো। সিদ্ধান্ত নিল নীলার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। নিজের পড়ায় মনোযোগ দিল। ইন্টার পরীক্ষা দিল। শেষের পরীক্ষার দিন হয়তো নীলাকে শেষ দেখেছিল। রেজাল্টটা ভালো ছিল, যার ফলে এখানে চান্স পেয়েছিল। তারপর প্রায় 2 বছর পর গতকালকে দেখল নীলাকে। আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সে। সাদিয়াকে হয়তো কথাগুলো বলা যেত, তবুও বলল না। থাক না, কিছু কথা অজানা। নীলাকে না হয় একাই ঘৃণা করে যাক। অন্যকে তার কথা বলার কি দরকার আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদিয়াকে ফোন দিল। হ্যালো সাদিয়া, কোথায় তুমি? বাসায়। বাসায় মানে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কিন্তুটা কি? তার আগে তোমাকে আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলে নিতে হবে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আপনি যে নাম্বারে কথা বলেছেন তিনি এখন ব্যস্ত আছে, দয়া করে ফোনটা কেটে দিন। সিএম ফাজলামি করো না তো, তোমাকে আসতে বলেছি। কি বলছো? তোমার বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, তারা তো তোমার ব্যাপারে জানেই। তবু ভয় করছে। তোমাকে আসতে বলছি, আসো। আসছি। রেডি হয়ে সাদিয়ার বাসার দিকে রওনা দিল। না জানি সাদিয়ার বাবা ওকে কি বলবে। অবশ্য তার সাথে 2-1 বার কথা হয়েছিল, তবে সে জানতো সিয়াম সাদিয়ার বন্ধু। কিন্তু এখন গেলে কি ভাববে তাই নিয়ে খুব চিন্তা হচ্ছে। মনে সাহস নিয়ে সাদিয়ার বাসায় গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। বসো, দাঁড়িয়ে কেন? না আঙ্কেল, সমস্যা নেই, সাদিয়াকে দেখছি না যে। ও রুমে রেডি হচ্ছে, তুমি বসো। সিয়াম আর জোর করলো না, চুপ করে বসে পড়লো। শুনলাম তুমি আর সাদিয়া নাকি প্রেম করো? কথাটা শুনে কিছুটা ঘাবড়ে উঠল। তার বলার ধরনে কিছুটা রাগী ভাব মনে হচ্ছে। নাও চা নাও। চায়ের কাপটা নিয়ে নিল। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথেই আবার তিনি বলে উঠলেন। আমার মেয়ে বলল তুমি নাকি ওকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যেতে চাচ্ছ। জি আঙ্কেল। কারণটা কি জানতে পারি? আসলে আঙ্কেল ওই আর কি। থাক বাবা, বলতে হবে না। সাদিয়া বলেছিল, শুধু এতটুকুই বলবো, একটাই মাত্র মেয়ে আমার, সে যেন সেখানে থেকে হাসি খুশিভাবে ফিরে আসে। যদি মন খারাপ থাকে তো বুঝতে পারছো। আচ্ছা বাবা, আমরা এখন বের হই। যা। আর সিয়াম বাবা, ওকে দেখে শুনে নিয়ে যেও। জি আঙ্কেল। রাস্তায় এসেই সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে দিল আস্তে করে। ওই মারলে কেন? তো কি করবো, তোমার বাবার সাথে দেখা করা দরকার ছিল বুঝি। না হলে থ্রেট না দিত। কে ভয় পাইছো, তাই তো? না। ভালো জানোই তো আমি হাসি খুশি ভাবে ফিরে না আসলে কি হবে। আমার বাবা খুব রাগী। এবার চলো। দুজনেই বাসের মধ্যে বসে আছে। তোমার বাড়িতে কি জানে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ? না। না মানে তাদেরকে বলনি? যদি তারা আমাকে দেখে কিছু বলে? তাহলে আমি আছি কেন? তুমি তো আবার সুযোগ পেলে বলা যায় না আমাকে ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে এমন ভাবো? যাও, তোমার সাথে কথাই বলবো না। উলি, আমার বাবুটা দেখি রাগ করেছে। এই কি করছো? বাসের মধ্যে মানুষজন দেখছে তো। আচ্ছা, আমাকে কি ওই মেয়ে মানে নীলার সাথে দেখা করাবে? ভালো কথা মনে করেছো। মানে ভাবছি এখান থেকে গিয়ে সোজা আগে নীলার সাথে দেখা করব। ওকে বলবো যে আমি ওর সাথে বিয়ে করতে পারবো না, তারপর গিয়ে সোজা বাবা মায়ের সাথে কথা বলবো। কিন্তু তুমি ওর সাথে কথা বলবে কিভাবে? ওকে ফোন করে আসতে বলছি, বিকালে যাতে দেখা করে। নাম্বার আছে ওর?
আগের নাম্বার মনে আছে? ফোন দিয়ে দেখি খোলা আছে কিনা। নীলা সে আগের নম্বরে ফোন দিলে ফোন বাজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সিয়াম বলছিলাম, আপনি কি নীলা? না, আমি নীলার ছোট বোন। সিয়াম বলতে আপনার সাথে আপুর বিয়ে ঠিক হয়েছে না? আচ্ছা, তোমার আপু কোথায়? আপু অন্য রুমে, দাঁড়ান আমি দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? জি ভালো। আপনি করে বলছো যে? তুমি করে বলার অধিকারটা যে নেই। ধুর, বাদ দাও তো। 2 দিন বাদে বিয়ে হবে আবার ন্যাকামো করছো? আচ্ছা, আজকে বিকালে দেখা করতে পারবেন? কোথায়? আগে যেখানে সবসময় দেখা করতাম সেই স্কুলের কাছেই। ঠিক আছে, তার আগে তুমি করে বলো। আচ্ছা, 3টার দিকে চলে এসো। আচ্ছা, আসবো। কি করছো? বাসে বসে আছি। কেন? তুমি না বাড়িতে? না, ঢাকায় আসছিলাম কালকে, আজকে আবার বাসায় যাচ্ছি, ভাবলাম আগে তোমার সাথে দেখা করব। আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, রাখলাম। ফোনটা কেটে সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো মুখ হাঁ করে তাকিয়ে আছে। অমন হাঁ করে তাকিয়ে আছো যে মুখে মশা ঢুকবে তো। শালা পুরান গার্লফ্রেন্ডকে পাইয়া আমাকে ভুলে গেছোস? অত কথা কি ওর সাথে? হ্যাঁ, নিজের হবু স্বামীকে শালা বলছো? স্বামী নাকি দেখা যাবে? ফোনেই গলে গেছো, সামনাসামনি দেখা হলে না জানি কি করবে। আমাকে তো মনে হয় ভুলেই যাবে। গেলেই কি? খুন করে ফেলবো। আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গেছে। স্কুলের কাছে আসতেই দেখলো দূরে নীলা বসে আছে। সাদিয়াকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে নীলার সামনে গেল ওরা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসতে সমস্যা হয়নি তো? না। মেয়েটাকে? ও মেয়েটা, দাঁড়াও তোমার সাথে পরিচয় করিয়ে দেই। সাদিয়া আমার পাশে এসে দাঁড়ালো। ওর নাম হচ্ছে সাদিয়া, আমার গার্লফ্রেন্ড। আর সাদিয়া ও নীলা তোমাকে যার কথা বলেছিলাম। হাই। হ্যালো সিয়াম, তুমি প্রেম করো? হুম। কতদিন? প্রায় 1.5 বছর। তোমার বাড়িতে জানে? না, আজকে জানিয়ে দিব সবার কাছে, তার আগে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। তুমি বাড়িতে গিয়ে বলবা যে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। মানে কি? তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে ভালোবাসতে পারলে? কি করব, তোমার প্রতি যে আমার আবেগ ছিল সেটা কেটে গিয়েছে যে। তুমি তো বলেছিলে আবেগ, তাহলে তোমার সাথে ভালোবাসা হলো কবে? আমার ভুল হয়ে গেছিল সিয়াম, আমাকে মাফ করে দাও। দেখো নীলা, তুমি আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে সাদিয়ার সাথে আমার পরিচয় হয়, আর মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে। তোমার জন্য আমি কাউকে কষ্ট দিতে পারবো না, বরং তুমি না হয় তোমার সেই নিলয়কে নিয়ে খুশিতে থাকো। আশা করছি বাড়িতে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। সিয়াম আর কথা বাড়ালো না, বাসার দিকে হাঁটা দিল। মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে হয়তো। তাহলে ওর সাথে বিয়ে করে নাও। আর তুমি? আমাকেও। ফাইজলামি করো। হ্যালো সিয়াম, কোথায় তুমি? বাড়িতে আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? নীলার মা ফোন দিয়েছিল কালকে তোমার আর নীলার বিয়ে দিব। মানে? মানে কিছু না, নীলা বলল তুই নাকি বাড়িতে এসেছিস আর ওর সাথে দেখা করতে গিয়েছিলি। হ্যাঁ। ওই বললো কালকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে, না হলে আবার নাকি তুই ঢাকা চলে যাবি। আচ্ছা তাড়াতাড়ি আয়। কি বললো তোমার বাবা? নীলার মা নাকি ফোন দিয়েছিল কালকে, নাকি আমার সাথে বিয়ে ঠিক করেছে। মানে কি? মানে কিছুই না, দাঁড়াও নীলাকে ফোন দিচ্ছি। বলেই দুবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো। নীলা, তুমি কি কাজটা ঠিক করলে? কেন? আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তোমার মাকে ফোন করে কি বলতে বলেছো? ঠিকই তো বলেছি, তোমাকে আমি অত সহজে ছেড়ে দিব নাকি? দেখো নীলা, তুমি হয়তো অন্যের ইমোশনাল নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমি পারি না। সাদিয়াকে আমি ভালোবাসি, আর ওকে আমি ঠকাতে পারবো না। পারবো না মানে? আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো। ঠিক আছে, যা ভাবো। শুধু এতটুকু মনে রেখো, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তো সে বিয়ে হয়তো ভাবতে পারবে না কি হবে। তার মানে তুমি কালকে নীলার সাথে বিয়ে করছো? মানে? না মানে, আমি ওর সাথে বিয়ে করতে যাব কেন? বিয়ে করতে যাবে কেন? আবার তোমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে এসেছে। আসলে তুমি ধোঁকাবাজ। সাদিয়া, কি সব বলছো? আমার সাথে বাড়িতে চলো। না, আমার তোমার ছেনা হয়ে গেছে, আমি চললাম। সিয়ামও দৌড় দিল ওর পেছনে, তার আগে ও একটা ট্যাক্সিতে করে চলে গেল। বুঝলো না হঠাৎ করে ওর কি হলো। নীলার সাথে সিয়ামের বিয়েটা হয়েছে, বলতে গেলে বাবার মান সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা হলো। বাবা মাকে সাদিয়ার কথা বলার পরেও কিন্তু তারা কিছুই বলেনি, প্রচুর রাগ উঠেছিল। আজকে বাসর রাত, নীলার জন্য হয়তো আজকে শেষ রাতও হতে পারে। মনে এক প্রকার রাগ নিয়েই ঘরে গেল। মুখে ঘোমটা দিয়ে নীলা খাটের ওপরে বসে আছে। দেখো নীলা, আমার সামনে অমন ন্যাকামি করে বসে থাকার দরকার নেই। আমি আগেও বলেছি যে আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু সাদিয়াকেই ভালোবাসি। তাছাড়া বিয়েটা বাবা মায়ের জন্য করেছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না।
বরং ভালো হবে তুমি আমার পরিবারে বাবা মায়ের সাথেই থেকো। আমি এখনই বাসার পিছন দিয়ে বের হয়ে ঢাকায় চলে যাচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো? পেছনে তাকিয়ে দেখে সাদিয়া বসে আছে। সাদিয়া, তুমি কেমনে কি? নীলা কোথায়? কেন, নীলা থাকলে খুশি হতে বুঝি? না মানে তুমি তো চলে গিয়েছিলে, কিভাবে কি? সাদিয়া ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি আছে কাগজে? জানি না, নীলা বলেছিল এটা তোমার বাসরাতে দিতে। সাদিয়ার হাত থেকে কাগজটা নিয়ে দেখলো চিঠি। লেখা পড়তে শুরু করলো। প্রিয় সিয়াম, প্রিয় সিয়াম, প্রিয় বলে সম্বোধন করলাম বলে রাগ করলে না তো? আসলে তোমাকে প্রিয় বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। অবাক হচ্ছ? যেখানে আমার থাকার কথা সেখানে সাদিয়া কিভাবে আসলো? কালকে যখন তোমরা দেখা করে চলে গেলে তার কিছুক্ষণ বাদে সাদিয়া এসেছিল, কারণ আমি সেখানেই বসেছিলাম। তখন বুঝতে পেরেছি মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আর তুমিও। ভয় নেই যে তোমার বাবা মাকে কি বলবে। আমি বুঝিয়েছিলাম তাদেরকে। তুমি হয়তো ভাবছো আমার সাথেই কেন তোমার বাবা মা দেখা করতে এসেছিল। আসলে তোমার আর আমার প্রেমের কথা তোমার মা বাবাকে বলেছিলাম, সেজন্যই তারা আমাকে দেখা করানোর জন্যই এনেছিল। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, ঘৃণা করো হয়তো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। তুমি যখন আমার সাথে রিলেশনে ছিলে খেয়াল করে দেখতাম তুমি পড়ালেখার প্রতি কেমন উদাস হয়ে পড়েছ। তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো ভালোভাবে পড়বে, কিন্তু না, তুমি আমার জন্য তখনও অপেক্ষায় ছিলে। সেজন্য তোমার সাথে ব্রেকআপ করার অভিনয় করেছিলাম। নিলয়কে তুমি হয়তো চেনো, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না। আমরা একসাথে প্রাইভেট পড়তাম, সেখান থেকে পরিচয় ছিল। ওকেই বলেছিলাম তোমার সামনে অভিনয় করতে, যাতে তুমি আমাকে ভুল বুঝছো। আর এসব কিছুই করেছিলাম তোমার ভালোর জন্য। তোমাকে ছাড়া আমিও ভালো ছিলাম না, রোজ কষ্ট পেতাম। তবুও মনকে বুঝাতাম পড়ালেখা শেষ করে যদি ভালো কিছু করতে পারো তো তোমার সাথে না হয় পরে সারাটা জীবন কাটাতে পারবো। পরে যখন আর পারলাম না, তোমার মা বাবাকে জানিয়ে দিলাম আমাদের কথা, যার কারণে আমার সাথে তোমার বিয়ে ঠিক করলো। ভেবেছিলাম সব কথা তোমাকে জানিয়ে আবার আগের মতো করে আগলে রাখবো, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তাই আর বলিনি। আমি বুঝতে পারিনি তুমি হয়তো অন্য কারোর সাথে রিলেশন চড়াতে পারো। সবশেষে একটা কথাই বলবো, সাদিয়া মেয়েটা ভালো। আমি যতদূর বুঝতে পারলাম তাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবেসো। আমি না হয় ওর মধ্যেই পিছিয়ে থাকবো। ভেবো না যে আমি আত্মহত্যা করতে চাচ্ছি। আত্মহত্যা যে মহাপাপ। তবে বেঁচে থেকেও যেন হয়তো থাকবো না। ভালো থেকো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, না হলে তোমাকে দেখে হয়তো আর নিজেকে আটকে রাখতে পারবো না। যদি কোনো ভুল করে থাকি তাহলে মাফ করে দিও। এতে তোমার সেই বেইমানি করা নীলা। চিঠিটা পড়ার সময় হয়তো চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসতো। হুম। আমি না হয় নীলা হয়ে থাকলাম তোমার। কান্না করছো কেন? তুমি কান্না করলে যে আমারও খারাপ লাগে। হাসো, একটু হাসো। শোনো, নীলাকে যেমন ভালোবেসেছিলে আমাকে বাসবে। যদি চাও তো নীলার সাথে যোগাযোগ করতে পারো, তবে কখনো দেখা করবে না, ঠিক আছে? তার থেকে নীলার কাছেই চলে যাই। খুন করে ফেলবো। আসো না, আজকে আমরা সারা রাত ভরে গল্প করব। অনেক ক্লান্ত লাগছে। আজকে না, আজকে ঘুমাও। বলেই বিছানার একপাশে শুয়ে পড়ল। সাদিয়া ওর বুকের উপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নীলার জন্য অনেক খারাপ লাগছে। আসলেই ভালোবাসা বড়ই অদ্ভুত। কখন কি হবে সেটা বলা যায় না। হয়তো ওদিকে নীলা বন্ধ ঘরে বসে আছে, হয়তো চোখে জল ফেলছে।